গুড ইভিনিং, ওয়ার্ম ওয়েলকাম বিহাফ অফ ডায়াবেটিস অ্যাওয়ারনেস এন্ড ইউটি। আজকের একটি স্পেশাল সেশনে সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমরা উপস্থিত রয়েছি। আমরা স্পেশাল সেশন মাঝে মধ্যে রাখি এই কারণে এমন এমন টপিক থাকে যেগুলোকে নিয়ে আলোচনা হয় না, কিন্তু আজকাল আমরা দেখতে পাচ্ছি ওই সমস্ত জিনিস নিয়ে অনেক মানুষই কিন্তু আহ সমস্যার সম্মুখীন হচ্ছেন, বুঝতে পারছেন না কি কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে এর থেকে বেরোনো যায়। সে কারণে আজকে আমরা আবার একটি স্পেশাল সেশনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত রয়েছি। আজকে হচ্ছে when your own body is your enemy, মানে যখন আপনার নিজের নিজের শরীর যখন আপনার শত্রু। শুনতে কি অবাক লাগছে না কথাটা? কিন্তু এটাই বাস্তব। আমরা অটো ইমিউন ডিজিজ নিয়ে কথা বলছি, যার সম্বন্ধে আমরা বিস্তারিত আজকে জানবো। আমাদের সাথে রয়েছেন রিনাউন্ড স্পিকার এবং ডক্টর ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায় স্যার। হি ইজ দ্য কনসালটেন্ট রিউমাটোলজিস্ট এবং হি ইজ একাডেমিক ডিরেক্টর এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউমাটোলজি, গভর্নিং বডি মেম্বার ইন্ডিয়ান রিউমাটোলজি অ্যাসোসিয়েশন, সেক্রেটারি ইস্ট জোন রিউমাটোলজি অ্যাসোসিয়েশন. He has more than 65 publications in different international journals, authored more than 14 books chapter, assistant editor Indian Journal of Rheumatology and reviewer of the several leading rheumatology journals. Special interest area are vasculitis, SLE, adult primary immune deficiency, myositis, and the relapsing polychondritis. We welcome you, sir. আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে আমরা খুবই আহ, আপনার কাছে আহ, সত্যি আমরা খুব প্রিভিলেজ যে আমরা আপনাকে রিকোয়েস্ট করেছিলাম অটোইমিউন ডিজিজ নিয়ে কথা বলার জন্য, এবং আপনি আমাদেরকে হ্যাঁ করেছেন। আমরা সত্যি ভীষণ খুশি হয়েছি এবং আশা করব আজকে সেশনের মাধ্যম দিয়ে অনেক মানুষ জানতে পারবেন। অনেকের কাছে এটা নতুন হতে পারে, তারা সচেতন হবেন এবং আশা করছি কিছু লক্ষণ দেখিয়ে ওনারাও ওনাদের নিয়ারেস্ট ডাক্তারবাবুর কাছে গিয়ে জানার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনাকে ওয়েলকাম জানাচ্ছি ডায়াবেটিস অ্যাওয়ারনেস এর তরফ থেকে, স্যার। আমাদেরকে একটু এই অটো ইমিউন ডিজিজ সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করে যদি একটু আমাদের বোঝাতে পারেন। থ্যাংক ইউ, স্যার। ওভার টু। সর্বপ্রথম আমার তরফ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সম্পূর্ণ একটা অন্য অসুখ নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করো, তা সত্ত্বেও এই অটোইমিউন অসুখ নিয়ে একটা আলোচনা সভার কথা ভেবেছো। সত্যি এই অসুখগুলো ভীষণভাবে এখনো মানুষের কাছে অজানা, এবং এই অজানা পার্টটাই সব থেকে বড় শত্রু। মানে তুমি বললে শরীরের সব থেকে মানে নিজেই নিজের শত্রু, সেখানে প্রশ্ন আসে তাহলে বন্ধুটাকে। আহ এই সচেতনতাই হচ্ছে সব থেকে বড় বন্ধু এই অটোইমিউন অসুখের জন্য। আহ আমি ইনিশিয়ালি কিছু স্লাইড তোমাদেরকে দেখাবো, শুধু অসুখটার বিস্তার বোঝার জন্য। কারণ এখনো সাধারণ মানুষের মনে কিছুটা রিউমাটোলজি সম্বন্ধে সচেতনতা বাড়লেও রিউমাটোলজি অসুখটা, আহ, তাদের ধারণা যে বিভিন্ন ধরনের জয়েন্ট পেন নিয়ে এই ডিসিপ্লিনটা ডিল করে। তো এই ডিসিপ্লিনটার যে বিস্তার কতটা বড়, মানে কি কি ধরনের অসুখ এর আন্ডারে পড়ে, সেটা খুব ছোট করে আমি একটা বলার চেষ্টা করব, যাতে সবারই একটা ওভারঅল আইডিয়া এই অসুখগুলোর সম্বন্ধে আসে। এই প্রশ্নটা যেটা আমি প্রথম রেখেছি, আহ, এটা আমরা ভীষণভাবে আজ থেকে 1-2 বছর আগে তো আরো ভীষণভাবে রোজ শুনতাম যে আমি কি আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছি। তো প্রথম যেটা বুঝতে হবে, অটোইমিউন অসুখ আর আর্থ্রাইটিস সমর্থক শব্দ নয়। আর্থ্রাইটিস বা গাঁটে গাঁটে ব্যথা, এইটা একটা অসুখের লক্ষণ। যেরকম একটা মানুষের জ্বর সর্দি কাশি হয়, জ্বর যেমন তোমার সেই জ্বরটা একটা ভাইরাল ফিভার হতে পারে, একটা ম্যালেরিয়া হতে পারে, একটা ডেঙ্গু হতে পারে, একটা ইভেন একটা ক্যান্সারের জন্য জ্বর আসতে পারে, টিবির জন্য জ্বর আসতে পারে। এই যে বিভিন্ন কারণের জন্য জ্বর একটা সিমটম, ঠিক একইভাবে এই জয়েন্টে জয়েন্টে ব্যথা বা গাঁটে গাঁটে ব্যথা একটা সিমটম মাত্র। সাধারণভাবে বিভিন্ন অটোইমিউন অসুখ যেগুলো আমরা কমনলি জানি বা কমনলি শুনি, সেই অটোইমিউন অসুখগুলোতে গাঁটে ব্যথা একটা লক্ষণ হয়। তার জন্য অনেক ক্ষেত্রেই আমরা এই দুটোকে প্রায় সমান করে ফেলি। কিন্তু
এই যে অসুখগুলো মানে রিউমাটোলজির যে অসুখগুলো, সেই অসুখগুলো জয়েন্ট ছাড়া বডির যে কোনো জায়গায় এফেক্ট করতে পারে, এবং কোথায় এফেক্ট করছে তার উপর ডিপেন্ড করে কোন ধরনের অসুখ বা সেটা ভবিষ্যতে কি করতে পারে, এই জিনিসগুলো তার উপরে নির্ণয় হয়। এটা কি কারণে হয়? হয় সাধারণত রোগ প্রতিরোধের যে ব্যবস্থাটা আছে সেটার যখন অস্বাভাবিক হয়ে ফেলে। কিরকম? তাহলে প্রথম কি কি ধরনের আমাদের প্রিভ্যালেন্স যদি বলো, মানে দিন দিন আরো প্রিভ্যালেন্স বাড়ছে, যত অ্যাওয়ারনেস বাড়ছে মানুষের মধ্যে। পৃথিবী জুড়ে বলছে আহ, প্রায় 8 থেকে 10%, মানে প্রতি 100 জনের 8 থেকে 10 জন মানুষ কোনো না কোনো অটোইমিউন অসুখে ভুগছে। অটোইমিউন অসুখের তাহলে তুমি ভলিউমটা বুঝতে পারছো, প্রতি 100 জনের মধ্যে সেটা খুব কম। কমও যেখানে ডেটা আছে সেখানে বলছে 4% লোক, মানে প্রতি 100 জনে 4 জন কোনো না কোনো অটোইমিউন অসুখে ভুগছে। সেটা এক্সপ্রেশন একটা স্কিনের অসুখ নিয়ে হতে পারে, সেটা একটা লাংসের অসুখ নিয়ে হতে পারে, হার্টের অসুখ নিয়ে হতে পারে, কিডনির অসুখ নিয়ে হতে পারে, ইভেন ডায়াবেটিস, তোমরা যেটা নিয়ে প্রাইমারি আলোচনা করো সেখানেও টাইপ 1 ডায়াবেটিস, সেটা একটা নিয়ে প্রেজেন্টেশন হতে পারে। তো কোনো না কোনো অটোইমিউন অসুখ নিয়ে ভুগছে এই এই আহ, উম, প্রতি 100 জনের 4 জন মানুষ। ভারতের পরিস্থিতি যদি বলো, আমাদের কাছে সেরকম স্ট্রং ডেটাবেস নেই, কারণ আমাদের পপুলেশন বেস যে স্টাডিগুলো হয়, সেই ধরনের স্টাডি ভারতবর্ষে এখনো অ্যাভেলেবেল নয়। সেগুলোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই এত হিউজ পপুলেশন হওয়ার জন্য সেই ধরনের নির্দিষ্ট করে ডেটা তোমাকে এই মুহূর্তে বলা মুশকিল। তবে পরিসংখ্যান অনুযায়ী বা আমরা যে পরিমাণ পেশেন্ট দেখতে পাই, তাতে এর থেকে বেশি হবে, তো কম হওয়ার কোনো সম্ভাবনা নেই। এইটা এই স্লাইডটা মেনলি বোঝানোর জন্য যে আমরা রিউমাটোলজি ডিসিপ্লিনটা সাধারণভাবে 2 ধরনের অসুখ নিয়ে কাজ করে। একটা, যেটা নিয়ে আমরা আজ আলোচনা করছি, অটো ইমিউনিটি, মানে যেখানে বডি নিজেই নিজেকে চিনতে পারছে না বলে অ্যাটাক করছে, এবং তার ফলে বিভিন্ন ধরনের অসুখের উৎপত্তি হচ্ছে। যেটা বুঝতে হবে, অনেকেই বলেন তাহলে আমার ইমিউন সিস্টেম কিন্তু খারাপ হয়ে গেছে। এটা ঠিক খারাপ নয়, মানে কাজ করছে না এমন নয়, ইমিউন সিস্টেম কাজ করছে, নর্মাল যে কাজ করাগুলো করছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সে অতিরিক্ত কাজ করছে। অতিরিক্ত কাজ করার ফলে কিছু ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলভ্রান্তিগুলো শরীরকে তার খেসারত দিতে হচ্ছে। অন্য আরেকটা যে জিনিস নিয়ে রুমেটোলজি ডিসিপ্লিনটা ডিল করে, তার নাম হচ্ছে প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি, মানে যেখানে ইমিউনিটি সত্যিকারের কমে যাওয়ার জন্য, ইমিউনিটি না থাকার জন্য বিভিন্ন ধরনের অসুখের উৎপত্তি হয়, সেটাকে বলা হয় প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি। এগুলো সাধারণভাবে বাচ্চাদের হয়, বয়স্ক মানুষদেরও হতে পারে, কিন্তু বেশিরভাগটা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, কারণ ইমিউনিটি যদি তৈরি না হয়ে থাকে জন্মগতভাবে, সেক্ষেত্রে অসুখগুলোর সূত্রপাত কম বয়সেই শুরু হয়ে যায়। সেই জন্য বলছি সাধারণভাবে বাচ্চাদের দেখা যায়। এবং এই অসুখগুলোর অ্যাওয়ারনেস আরো ভীষণ কম, কারণ এটা আরো খুব কমন সিমটম নিয়ে আসতে পারে। একটা জ্বর সর্দি কাশি, মানে একটা বাচ্চার বারবার জ্বর সর্দি কাশি হচ্ছে, নিমোনিয়া হয়ে যাচ্ছে, বারবার হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, বারবার ডায়রিয়া হচ্ছে। এই এত সাধারণ সিমটমও কিন্তু একটা ইমিউন ডেফিসিয়েন্সির লক্ষণ হতে পারে। এইটা কি বোঝানো হয়েছে এই ছবিটাতে? এইটা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম, মানে আমাদের ইমিউন সিস্টেমের কিছু প্রহরী আছে, মানে কিছু কোষ আছে যাদের ট্রেনিং হয়, যেরকম বিএসএফ এর ট্রেনিং হয়, যে তারা কনস্ট্যান্টলি বর্ডারের ধার দিয়ে ঘুরছে এবং তারা টহল দিচ্ছে যে বাইরের থেকে কিছু ঢুকে পড়ছে কিনা ভিতরে। সেই রকম ভাবে বডির এই ইমিউন সিস্টেমের যে কোষগুলো আছে, সেই কোষগুলো একটা ট্রেনিং হয়। একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, তখন এদের এই কোষগুলো একটা ট্রেনিং হয়, ওদিকে চিনতে শেখানো হয় কোনটা বডির ভিতরের জিনিস, কোনটা বাইরের জিনিস। এবং এই চিনতে শেখানোর ব্যাপারটা পুরোটাই কিন্তু সিগন্যাল ডিপেন্ডেন্ট। ওই কোষগুলো চিনতে শেখে যে এই সিগন্যাল থাকলে এটা বডির ভিতরের জিনিস, আর এটা যদি না থাকে তাহলে এটা বডির বাইরের জিনিস। এবং যে কোনো বডির বাইরের জিনিস হলে সেটাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলতে হবে, না হলে সেটা বডির ক্ষতি করবে। এই সিস্টেমটা দিয়ে চলতে চলতে যখন এমন ঘটনা ঘটে যে বডির নিজের টিস্যু যেখানে তৈরি হচ্ছে, সেই টিস্যু তৈরিতে কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে, সেক্ষেত্রে কিন্তু বডি সেই সিগন্যাল না পেলে সেটাকে ফরেন বলে মনে করবে, এবং সেই টিস্যু যদি জয়েন্টে থাকে তাহলে জয়েন্টে গিয়ে অ্যাটাক করবে, তখন জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে। সেই টিস্যু যদি তোমার ব্রেনের মধ্যে থাকে তাহলে ব্রেনে গিয়ে অ্যাটাক হবে, সেখানে অটোইমিউন এনকেফেলাইটিস হবে। চোখে হলে চোখ লাল হবে, চোখে ইউভিয়াইটিস, স্ক্লেরাইটিস বলে বিভিন্ন ধরনের অটোইমিউন অসুখ হয়। লাংসে, ব্লাডে, হার্টে, কিডনিতে, সেগুলো আমরা ডিটেলসে আবার নাম বলবো। কিন্তু এই ধরনের বডির যে কোনো জায়গায়, যেহেতু
তুমি বুঝতে পারছো যে এই ইমিউন সিস্টেমটা ব্লাডের মধ্যে আছে এবং ব্লাডটা পুরো শরীর জোরে ঘুরছে। সেই জন্য এই এই ধরনের অসুখের, অটোইমিউন অসুখের কোনো সিমটমের কোনো শেষ নেই। এটা যে কোনো ধরনের সিমটম, যে কোনো অর্গানের সিমটম নিয়ে আসতে পারে। সেই জন্য সেই জন্য সাধারণ মানুষের পক্ষে হয়তো অনেক সময় জিনিসটা বুঝে ওঠাটা মুশকিল হয়ে যায়, ঠিক কোন ধরনের সিমটম হলে আমরা অটোইমিউন অসুখের কথা ভাববো, কারণ এটা নির্দিষ্ট একটা কোনো অসুখ নয়। আরেকটা যে জিনিস বললাম যেটা ইমিউন ডেফিসিয়েন্সি, সেটা এখনকার দিনে অন্তত পক্ষে 400 আলাদা আলাদা বিভিন্ন ধরনের ইমিউন ডেফিসিয়েন্সি অসুখের কথা জানা গেছে, যেগুলো সম্বন্ধে আমি বলবো যে পূর্ব ভারতে অলমোস্ট ডায়াগনোসিস হয় না এখনো পর্যন্ত, ভীষণ 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 মানে একটা যে কারণ সাধারণ মানুষের মধ্যে সামগ্রিকভাবে এই ধরনের অসুখগুলোর অ্যাওয়ারনেস ভীষণ কম। তো আমরা এগুলো নিয়েও বিভিন্ন সেমিনার করার চেষ্টা করছি বিভিন্ন জায়গায়, যাতে এই ধরনের এই ইমিউন ডেফিসিয়েন্সি রিলেটেড যে অসুখগুলো আছে সেগুলোর ব্যাপারেও মানুষের সচেতনতা বাড়ে। তাহলে যেটা বলছিলাম যে বাত রোগ বা আর্থ্রাইটিস যেটা বলেন অনেকে এসে যে আমার কি আর্থ্রাইটিস হয়েছে, সেইটা আসলে একটা অটোইমিউন অসুখের উপসর্গ মাত্র। এটা কোনো অসুখ নির্দিষ্ট মানে ও কোনো নির্দিষ্ট অসুখ নয়, কোনো একটা অসুখের লক্ষণ। সেটা একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য জয়েন্টে ব্যথা হতে পারে, সেটা একটা অস্টিও আর্থ্রাইটিসের জন্য জয়েন্টে ব্যথা হতে পারে, সেটা একটা এসএলই বলে একটি অসুখ আছে সেটার জন্য হতে পারে, জোগ্রেন বলে একটি অসুখ আছে সেখানে হতে পারে। তো এইরকম বিভিন্ন ধরনের বিভিন্ন অপরিচিত নাম আছে যেগুলো সাধারণভাবে এই অসুখগুলোর কথা অতটা শোনা যায় না। তো সেই অসুখগুলোর এক্সপ্রেশন হিসেবে এই ধরনের জয়েন্টের ব্যথা নিয়ে আসতে পারে। তাহলে অনেকেই প্রশ্ন করেন যে বুঝবো কি করে, মানে এটা তো ভীষণ মুশকিল। মানে একটা চুল পড়াও বলছেন অটোইমিউন অসুখ হতে পারে, চোখ লাল অটোইমিউন অসুখ হতে পারে, লিভার কিডনি সব জায়গায় কোনটা দেখে বুঝবো? তো সাধারণ মানুষের জন্য দুটোই বোধহয় বোঝার উপায়, যে কোনো মানুষের একসাথে যদি অনেকগুলো অর্গানের অসুখ হচ্ছে একসাথে, তাহলে সেটা অটোইমিউন অসুখের কথা ভাবনা চিন্তা করতে হবে এবং তাকে ডাক্তারবাবুর কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে সে কোনো ধরনের অটোইমিউনে ভুগছে কিনা। যেমন ধরো একই একই সাথে কারোর কোমরে ব্যথা হচ্ছে, তার সাথে চোখ লাল হচ্ছে, তার স্কিনে কোনো র্যাশ আছে, তার স্টুলের সাথে ব্লাড যাচ্ছে, এই যে একসাথে অনেকগুলো অর্গানের এফেক্ট করছে, সেইটা কানেক্টেড একমাত্র ইমিউন সিস্টেম দিয়ে। তো কারণ ইমিউন সিস্টেম ব্লাডের মধ্যে আছে, ব্লাড পুরো বডিতে ঘুরছে, তাহলে ইমিউন সিস্টেমের কোনো সমস্যা হলে এই একসাথে বিভিন্ন অঙ্গে এফেক্ট করার সম্ভাবনা থাকে। বা একই ধরনের সিমটম বারবার আসছে, সেটা একটা জয়েন্টে ব্যথা হতে পারে। জয়েন্টে ব্যথা হলো এটা তুমি ওভার দ্য কাউন্টার গিয়ে এটা ব্যথার ওষুধ খেলে সেটা ভালো হয়ে গেল কিছুদিন ঠিক থাকলে, আবার কিছুদিন পরে ফেরত চলে এলো। বা সেটা একটা স্কিনের র্যাশ হতে পারে, যে স্কিনের র্যাশটা কিছুতেই যাচ্ছে না, কিছুদিন ওষুধ খাচ্ছ, মলম লাগাচ্ছ, চলে যাচ্ছে, আবার সেটা ফেরত আসছে। তো কোনো লক্ষণ যদি বারবার ফেরত আসছে, বা কোনো অসুখ মানে একটা মানুষের একসাথে 3-4 রকমের অসুখের লক্ষণ দেখা যাচ্ছে, সাধারণভাবে আমরা বলি একটা মানুষের একসাথে 3-4টে অসুখ হয় না। মানে চোখ লালটা একটা কারণে হলো, স্কিনের র্যাশটা একটা কারণে হলো, কোমরে ব্যথাটা আরেকটা কারণে হলো, এই ধরনের সাধারণভাবে হয় না। তারা কোথাও না কোথাও কানেক্টেড থাকে। সেই কানেকশনটা খুঁজে পেলেই তোমার আর এতগুলোর জন্য আলাদা আলাদা করে ওষুধ খেতে হয় না, একটা ওষুধেই তোমার পুরো জিনিসটা কভার হয়ে যায়। যেটা আমরা আলোচনা করছিলাম যে এটা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সত্যি যে কোনো জায়গায় এফেক্ট করতে পারে। ইভেন সাধারণ একটা এক্সেসিভ চুল পড়া, একটা কম বয়সী মেয়ের হঠাৎ করে চুল পড়তে শুরু করলো খুব, বা জ্বর আসছে আনএক্সপ্লেন, মুখের মধ্যে ঘা হচ্ছে, স্কিনে র্যাশ হচ্ছে, সেইটাও একটা অটোইমিউন অসুখের লক্ষণ হতে পারে, এসএলই বলে একটি অটোইমিউন অসুখের। তাছাড়াও নির্দিষ্টভাবে তুমি ব্রেন যদি ভালো, যে একটা আহ, যে কোনো বয়সে হতে পারে, এটা আরো একটা ব্যাপার। কারণ বাত বলতে অনেকের ধারণা আছে বাত একটা বয়স্ক মানুষের অসুখ, কিন্তু এটা একদমই বয়স্ক মানুষের নয়, একদম নিতান্ত শিশু থেকে আহ 100 বছরের বয়স্ক যে কোনো মানুষের হতে পারে। তো এই অটোইমিউন অসুখের জন্য যদি ব্রেন এফেক্ট করে, সেটা বিভিন্ন অসুখে করে থাকে। যেমন ভ্যাসকুলাইটিস বলে একটা অসুখ আছে, বা অটোইমিউন এনকেফালাইটিস বলে একটা অসুখ আছে, যেখানে ওই ব্রেনের মধ্যে যে ব্লাড ভেসেলগুলো আছে বা ব্রেনের যে টিস্যু আছে, সেই জায়গাগুলো এফেক্ট করে বিভিন্ন ধরনের, তার হয়তো বারবার খিঁচুনি হচ্ছে বা বারবার স্ট্রোক হয়ে যাচ্ছে কম বয়সে। এরকম অনেকেই দেখবি শুনলে খুব কম বয়সে স্ট্রোক হয়ে গেছে। তো তখন ও এত কম বয়সে স্ট্রোক হয়ে গেল। এইগুলো সাধারণভাবে কোনো না কোনো অটোইমিউন অসুখ থাকে, যার জন্য কম বয়সে গিয়ে এই স্ট্রোক হওয়া বা বারবার খিঁচুনি হওয়া, এই ধরনের জিনিসগুলো আসতে থাকে।
চোখ একটা খুব কমন এক্সপ্রেশন অফ অটোইমিউন অসুখ, কারণ চোখের টিস্যুগুলো খুব প্রোন, বারবার চোখ লাল হচ্ছে, সেটা তোমার চোখের সাদা পাটটা লাল হচ্ছে, বা চোখের ভিতরটা একদম হঠাৎ করে ব্লাডিং হয়ে যাচ্ছে, বা বা চোখ ড্রাই হয়ে যাচ্ছে, এইগুলো কিন্তু তোমার বিভিন্ন ধরনের অটোইমিউন অসুখের লক্ষণ হতে পারে। তো এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা এমনও দেখেছি যে এই ড্রাই আই জোগ্রেন বলে একটি অসুখে এই ধরনের চোখ ড্রাই হয়ে যায় তাদের, সেই সেই অটোইমিউন অসুখটাতে তোমার সাধারণভাবে এই যে জয়েন্ট ছাড়া তাদের গ্ল্যান্ড, বডির বিভিন্ন যে গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডগুলোতে অ্যাটাক করার একটা টেন্ডেন্সি থাকে। সেখানে মুখ ড্রাই হয়ে যাওয়া, চোখ ড্রাই হয়ে যাওয়া, স্কিন ড্রাই হয়ে যাওয়া, কনস্টিপেশন হওয়া, মহিলাদের ক্ষেত্রে সেখানে ভ্যাজাইনাল ড্রাইনেস হয়ে বারবার ইউরিনে ইনফেকশন হওয়া, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে থাকে। তো এইরকম যদি বিভিন্ন অর্গানের সিমটম আসছে, জয়েন্ট পেন থাকছে, তাহলে কিন্তু এগুলো দেখতে হবে। কারণ জোগ্রেনের আরো একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, জোগ্রেন সিনড্রোম থাকলে রেকারেন্ট অ্যাবর্শনও হতে পারে, মানে একটা বারবার বাচ্চা আসছে, বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চার হার্ট ব্লক হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু জোগ্রেন সিনড্রোমের একটা প্রাথমিক লক্ষণ হিসাবে আসতে পারে, যেটা ঠিক মতন ট্রিট করলে একটি মানুষ নর্মাল একটা প্রেগনেন্সি পেতে পারে, কিন্তু না হলে সেটা অলমোস্ট অসম্ভব হয়ে ওঠে। সেই একইভাবে লাংসের সমস্যা হতে পারে, যেটা শুকনো কাশি বা শ্বাসকষ্ট এই নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে খুসখুস করে কাশি হচ্ছে, সেটা কোনো কারণ পাওয়া যাচ্ছে না, কখনো সে ইনহেলার নিচ্ছে, কখনো অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছে, কিন্তু আস্তে আস্তে দেখছে যে 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 ডিস্টেন্সটা হাঁটতে গেলে তার এতদিন কোনো অসুবিধা হতো না, সেটা গ্র্যাজুয়ালি যেন একটা সমস্যা হচ্ছে, সেটা শ্বাসকষ্ট দাঁড়াচ্ছে। তো সেখানে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা আইএলডি বলে এক ধরনের অটোইমিউন অসুখ হয়। এই আইএলডিটাও আবার ওই যে বললাম, যেমন আর্থ্রাইটিস একটা এক্সপ্রেশন, আইএলডিও একটা অসুখের সিমটম। সেটা রিউমাটয়েডের জন্য আইএলডি হতে পারে, সেটা জোগ্রেনের জন্য আইএলডি হতে পারে, বিভিন্ন ধরনের আরো মায়োসাইটিস বলে অসুখ আছে, যেখানে মাসেল টিস্যুগুলোকে, জয়েন্টের থেকে মাসেল টিস্যুগুলোতে বেশি এফেক্ট করে, সেই সব অসুখগুলোর একটা এক্সপ্রেশন হিসেবে এই আইএলডি বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হতে পারে। তো কোনো সিমটম যদি দীর্ঘদিন ধরে থাকছে বা বারবার ফেরত আসছে এবং সেটার কারণ পাওয়া যাচ্ছে না, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেই অসুখগুলো কোনো না কোনো আন্ডারলাইন অটোইমিউন অসুখের জন্য ঘটছে। হার্টে আক্রান্ত, হার্ট খুব ইন্টারেস্টিংলি বাচ্চাদের হার্টের এফেক্ট করার টেন্ডেন্সি বেশি থাকে। কাওয়াসাকি বলে এক ধরনের অসুখ হয়, অটোইমিউন অসুখ, যেটা বাচ্চাদের হার্টে এফেক্ট করার টেন্ডেন্সি ভীষণ থাকে, এবং সেটা ঠিক মতন ট্রিট না করলে মাঝ বয়সে গিয়ে এই কম বয়সে হার্ট অ্যাটাক হওয়ার টেন্ডেন্সিটা অনেকখানি বেড়ে যায়। তাছাড়াও বয়স্ক মানুষের ক্ষেত্রে, মানে বা মাঝবয়সী বয়সের অসুখ মানুষের ক্ষেত্রে প্রাথমিকভাবে হার্টের যে ব্লাড ভেসেলগুলো আছে সেই ব্লাড ভেসেলগুলোতে ইনফ্লামেশন হয়ে বা বিভিন্ন অটোইমিউন অসুখ আছে যেখানে ব্লাড ক্লট হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, সেই হয়ে হার্ট অ্যাটাক হওয়ার টেন্ডেন্সি থাকে। আবার অন্যদিকে দেখা গেছে তোমার এই রিউমাটয়েড বা এসএলই বা যে কোনো অটোইমিউন অসুখে রিউমাটয়েড ডেটাটা ভীষণ স্ট্রং, যে অসুখগুলো যদি কন্ট্রোল না থাকে ঠিক মতন, সেখানে আর পাঁচটা নর্মাল মানুষের থেকে একটা রুমেটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট যাদের অসুখ একদমই কন্ট্রোল নেই, তাদের কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার টেন্ডেন্সি আর সাধারণ আর পাঁচটা মানুষের থেকে যাদের কোনো অসুখ নেই তাদের থেকে অন্তত দুগুণ বেশি। সেই জন্য অসুখটা কন্ট্রোল থাকা, ইনফ্লামেশনটা কন্ট্রোল থাকা ভীষণ জরুরি। লিভার, লিভার আরেকটা জায়গা যেখানে অটোইমিউন হেপাটাইটিস বলে একটা অসুখ হয়, সেটা শুধু লিভারেও এফেক্ট করতে পারে বা অন্য অসুখের পার্ট হিসাবেও লিভার এফেক্ট করতে পারে। এসএলই বা জোগ্রেনি বা আরো এরকম প্রচুর অসুখ আছে যেগুলো তার পার্ট হিসাবে লিভারটাকে এফেক্ট করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে যারা অটোইমিউন অসুখে ভুগছেন এবং নিয়মিত ওষুধ খাচ্ছেন তাদের তারা জানবেন যে তাদের কিছু পরীক্ষা নিয়মিত করাতে হয়। কিছু কিছু ওষুধ আছে যেগুলো অনেক সময় লিভারের থ্রু দিয়ে যাওয়ার জন্য লিভার এফেক্ট করার একটা টেন্ডেন্সি থাকে, তবে সেগুলো সবই রিভার্সেবল, সেটা ভালো পার্ট। কারণ ওষুধ খেয়ে যদি কারোর লিভারে ইনফ্লামেশন হয়, লিভারের প্রদাহ হয়, সেটা ওষুধ বন্ধ করলে সেটা আবার নিজের থেকে নর্মালাইজ হয়ে যায়। সেই জন্য নিয়মিত যারা এই বিভিন্ন ধরনের ওষুধপত্র খাচ্ছেন তাদের নিয়ম করে কিছু রক্ত পরীক্ষা থাকে যেগুলো করতে লাগে, যেগুলো করে ওষুধের মাত্রা ঠিক করা বা অসুখটার হিসাবে সেই ওষুধটা চলবে না অন্য ওষুধ চলবে সেগুলো ঠিক করা হয়। কিডনির সমস্যা আরেকটা খুব মেজর জায়গা অটোইমিউন অসুখের জন্য। অটোইমিউন অসুখের কিডনি প্রাথমিকভাবে যেটা এফেক্ট করে সেটা হচ্ছে কিডনির যে ছাকনি পার্টটা আছে সেই ছাকনিটাকে বিভিন্ন অটোইমিউন অসুখের জন্য ড্যামেজ হয়, যার জন্য কিডনি দিয়ে প্রোটিন লিক হতে থাকে, যেটা ইউরিনে প্রথম একটা মানুষ বুঝতে পারে যে ইউরিনে ফেনাটা হঠাৎ করে বেশি হচ্ছে। তো সেই জন্য আমরা বলি যে যাদের এই ধরনের অটোইমিউন অসুখ আছে, যদি কোথাও সুযোগ থাকে তাহলে কমোডে ইউরিন পাস করতে, কারণ কমোডে ইউরিন পাস করলে ফেনাটা বোঝা যায়। যারা এমনি নর্মাল টয়লেটে পাস করেন সেক্ষেত্রে যেহেতু ইউরিনটা পাস করে যায়, সেখানে
ওই জিনিসটা বুঝতে অনেক সময় ডিফিকাল্ট হয়। কিন্তু কমোডে যারা ইউরিন পাস করেন তারা বুঝতে পারবেন যে একটা নর্মাল ইউরিন করলে একটা ফেনা হয়, কিন্তু এমন একটা ফেনা হচ্ছে ভীষণ স্টিকি, সেটা ফ্লাশ করলেও যাচ্ছে না। সেই ধরনের ফেনা যদি হচ্ছে তাহলে বুঝতে হবে ইউরিন দিয়ে প্রোটিন লিক হচ্ছে। এবং সেটা খুব কম বয়সে হলে সেটা আন্ডারলাইং কোনো অটোইমিউন অসুখের জন্য হতে পারে, আরো বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু অটোইমিউন অসুখের জন্যও হতে পারে, সেটা খেয়াল রাখতে হবে এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা করতে লাগবে। তাছাড়াও ভাস্কুলাইটিস বলে যে অসুখটা বললাম, সেই অসুখগুলোতে কিডনির টিস্যুতে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার জন্য হঠাৎ করে কম বয়সে ভীষণ ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, আহ, বা কিডনি টিস্যুর ক্ষতি হয়ে যাওয়া, সেই ধরনের জিনিস, কিডনি নষ্ট হয়ে যাওয়া ভীষণ কম বয়সে, এইগুলো দেখা যায়। ব্লাডের সমস্যাও একটা ইন্টারেস্টিং প্রেজেন্টেশন হতে পারে, সেটা আরো ডিফিকাল্ট হয়। এরকম অনেককেই আমরা দেখেছি যে রক্ত কমে যাচ্ছে, ব্লাড দিয়ে দিচ্ছে, আবার কিছুদিন পরে আবার রক্ত কমে যাচ্ছে। তো এই অটোইমিউন অসুখগুলো যেরকম বিভিন্ন টিস্যুকে আঘাত করে, সেরকম ভাবে ব্লাডের টিস্যুগুলোকেও আঘাত করে। এবং সেই আঘাত করে ধরো আহ, লাল রক্তকণিকা আছে সেগুলোকে ভেঙে দেয়, তার ফলে তার বারবার রক্ত ভেঙে যাওয়ার জন্য একটা অ্যানিমিয়া হয়। বা প্লেটলেট ভেঙে দেয়, যার জন্য প্লেটলেট কমে গিয়ে আইটিপি বলে এক ধরনের অসুখ হয়। তো এইগুলো নিয়েও কিন্তু প্রথম একটা অটোইমিউন অসুখ প্রেজেন্ট করতে পারে, মানে একটা কম বয়সী মহিলা, মেয়ে, তার মেনার কি হয়েছে, এবং তারপর হঠাৎ করে দেখলো তার ব্লিডিংটা বেশি হচ্ছে, সেটা নিয়েই তার প্রথম প্রেজেন্টেশন। এইবারে সেটা একটা হিন্ড্রেন্স থাকে অনেক সময় গ্রামে গঞ্জে, সে বলতে চাইছে না, ঠিক আছে, সে জানে না জিনিসটা কতগুলো প্যাড লাগতে পারে বা কি লাগতে পারে, কখন হলে সে কাউকে বলবে। তো সেই জায়গাগুলোর থেকে অনেক সময় দেখা গেছে সে একদম রক্ত শূন্য হয়ে এলো, কারণ তার প্লেটলেট কমে গেছে, তার জন্য মেনস্ট্রুয়েশন দিয়ে প্রচুর ব্লিডিং হয়ে যাচ্ছে, এবং ব্লিডিং হওয়ার ফলে তখন টেস্ট করে দেখা গেল প্লেটলেট কম, সেই প্লেটলেট ভেঙে যাচ্ছে অটোইমিউন অসুখের জন্য। এবং গায়ে এরকম বিভিন্ন মশা কামড়ানোর মতন র্যাশ বেরিয়ে গেছে, যেগুলো ব্লাডের রক্ত কমে প্লেটলেট কমে যাওয়ার জন্য। প্লেটলেট কমে যাওয়ার ঘটনাটা অবশ্য আমরা ডেঙ্গু জন্য অনেকে জানি যে প্লেটলেট কমে গেলে কি ধরনের আরো সিমটম হতে পারে, কিন্তু এটাও একটা অটোইমিউন অসুখের প্রাথমিক লক্ষণ হিসেবে হতে পারে। স্কিনে বিভিন্ন ধরনের অটোইমিউন অসুখের লক্ষণ থাকে। ধরো এসএলই বলে যে অসুখটা, সেটার বিভিন্ন ধরনের স্কিনের র্যাশ হয়। একটা খুব ক্লাসিক্যাল যে র্যাশ হয়, বাটারফ্লাই র্যাশ বলা হয়, সেখানে মুখে নাকের উপরে এই চিকের এরিয়াটাতে এক ধরনের র্যাশ বেরোয়, লাল হয়, যেটা রোদে বেরোলে বেশি হয়, আর ফটোসেনসিটিভ র্যাশ বলা হয়। এছাড়াও সোরিয়াসিস বলে কিছু অসুখ, সোরিয়াসিস বলে একটি অসুখ আছে, এবং আরো বিভিন্ন ধরনের অটোইমিউন অসুখে বিভিন্ন রকমের স্কিনের সমস্যা হয়ে থাকে। এবং কোনো কোনো ক্ষেত্রে একটা নন হিলিং ঘা, মানে ঘাটা কিছুতেই শুকাচ্ছে না, সেটাও কিন্তু একটা অটোইমিউন অসুখের জন্য হতে পারে। তো যে অসুখ কোনোভাবেই সারছে না, ডায়াগনোসিস হচ্ছে না, সেখানেই একটা অটোইমিউন অসুখ আছে কিনা সেটা চিন্তা করার জায়গা থাকছে। এই ধারণাটা অনেকের মধ্যে আছে, আস্তে আস্তে সরছে। এর বয়সের কোনো বাধা নেই, এক এক বয়সে এক একটা সিমটম নিয়ে আসে। বাচ্চাদের ক্ষেত্রে হয়তো জয়েন্ট সিমটমের থেকে অনেক সময় সিস্টেমিক সিমটম বলি আমরা, জ্বর, জ্বর কমছে না একটা বাচ্চার, বারবার জ্বর আসছে, সেটা একটা অটোইমিউন ডিজিজের লক্ষণ হিসেবে আসতে পারে। বিভিন্ন ধরনের র্যাশ বেরোচ্ছে, তার সাথে জয়েন্টে ব্যথা থাকলে, জয়েন্টে ব্যথা তো যে কোনো বয়সী হতে পারে, তো বাচ্চাদের ক্ষেত্রে জ্বর নিয়ে প্রেজেন্ট করাটা একটা মেজর সিমটম হতে পারে, যেখানে জ্বরের কোনো কারণ পাওয়া যাচ্ছে না। এটা একটা ভীষণ জরুরি জায়গা যেটা খেয়াল রাখা। রোগের জন্য কিন্তু এই দুটো তিনটে অসুখ আছে যেগুলো ঠিক মতন ট্রিট না হলে প্রেগনেন্সি হ্যাম্পার হতে পারে। অ্যাপলা সিনড্রোম বলে একটা অসুখ আছে, যেটা ট্রিট না করলে কোনো অবস্থাতেই সাকসেসফুল প্রেগনেন্সি সম্ভব নয়। কারণ যতবারই প্রেগনেন্সি আসবে, প্রেগনেন্সিটা অ্যাবর্শন হয়ে যাবে, যেহেতু ওখানে ব্লাড সাপ্লাই হতে গেলে ওই ব্লাডগুলো ক্লট হয়ে যাচ্ছে এবং বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। জোগ্রেন সিনড্রোমের কথা বললাম, সেই পার্টটাও অনেকে সেটা নিয়ে প্রেজেন্টেশন হয় যে বাচ্চার নর্মাল ছিল, বাড়ছিল, হঠাৎ করে যখন বাচ্চার ইকোকার্ডিওগ্রাম করা হলো, মানে যখন স্ক্যান করা হচ্ছে, তখন দেখা গেল হঠাৎ করে বাচ্চার হার্ট রেট কম, বলা হচ্ছে বাচ্চার হার্ট ব্লক হয়ে গেছে। ভাবে এত কম বয়সী বাচ্চা হার্ট ব্লক হয়ে গেল কি করে, তখন টেস্ট করতে গিয়ে দেখা যাচ্ছে মায়ের একটা অটোইমিউন অসুখ আছে, যে অটোইমিউন অসুখের জন্য সেই অ্যান্টিবডি বাচ্চার কাছে পৌঁছে গিয়ে বাচ্চার হার্টে ব্লক করছে। তাছাড়া যারা অটোইমিউন অসুখে ভুগছে, একসময় ধারণা ছিল অটোইমিউন অসুখ থাকলে প্রেগনেন্সি নেওয়া যায় না, কিন্তু আজকের দিনে যে ধরনের ওষুধপত্র অ্যাভেলেবেল আছে, তাতে একদম সাকসেসফুল প্রেগনেন্সি নেওয়ার কোনো সমস্যা নেই। শুধু একটাই কথা বারবার বলবো, আনপ্ল্যান প্রেগনেন্সি করবে না যারা অটোইমিউন অসুখে ভুগছে। যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তার সাথে আলোচনা করে সেই মতন ওষুধগুলোকে চেঞ্জ করতে হবে, কারণ সব ওষুধ প্রেগনেন্সির সময় খাওয়া যায় না। আবার প্রেগনেন্সি নেব বলে দুম করে ওষুধগুলো বন্ধ করে দেবেন না নিজের থেকে, তাতে অসুখটা বাড়াবাড়ি হলে সেখানে প্রেগনেন্সি কন্টিনিউ করা প্রায় অসম্ভব। সেখানে বোথ মা এবং বাচ্চা দুজনেই প্রাণ সংশয় হবে।
যেটা সব থেকে জরুরি অ্যাওয়ারনেসের কথাটা, এটা ঠিক অসুখগুলো একটা আগুন লাগার মতন, মানে আমরা বলি যত তুমি তাড়াতাড়ি আগুনটা নেভাতে পারবে তত ড্যামেজটা কম হবে। একটা সময় ছিল রিমাটয়েড আর্থ্রাইটিস বলতে প্রত্যেকটা মানুষের হাত বেঁকে গেছে, ধরো যারা নাইনটিজে যাদের রিমাটয়েড হয়েছে তাদের একজনও কেউ নেই যার হাতটা বাঁকেনি। কিন্তু আবার আজকের দিনে যদি দাঁড়িয়ে বলো, মানে 2000 সাল পরবর্তী, 2010 বা তা এই পরবর্তী, এখন আর রিউমাটয়েডে কারোর হাত বাঁকে না, মানে হাত দেখে বুঝতেই পারবে না কারোর রিউমাটয়েড আছে যারা নিয়মিত চিকিৎসা করেন। তো চিকিৎসা যত তাড়াতাড়ি শুরু হবে তত অসুখ একদম নিয়ন্ত্রণে থাকা যাবে। ঠিক তোমাদের ডায়াবেটিসের মতন যে প্রশ্নটা আমাদের বারবার সম্মুখীন হতে হয় যে ওষুধ কতদিন খেতে হবে, আমরা ওই ডায়াবেটিসের উদাহরণ টেনেই বলি যে ডায়াবেটিস, থাইরয়েড এই অসুখগুলোতে যেমন সারা জীবন ওষুধ খেয়ে ভালো থাকতে হবে, সেই রকম ভাবেই অটোইমিউন অসুখগুলোতেও অসুখটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে ওষুধ খেয়ে। এবার ওষুধের পরিমাণ যেমন সময়ের সাথে সাথে অসুখের প্রকোপের সাথে সাথে চেঞ্জ হয়, সেরকম ভাবে টেস্ট করে বাকি সিমটম দেখে ওষুধের পরিমাণ বাড়া কমা এটা হতে পারে। ওষুধ বন্ধ হতে পারে খুব রেয়ার সিচুয়েশনে, কিন্তু নিজের থেকে দুম করে ওষুধ বন্ধ করে দিলে সেখানে অসুখ আরো বেশি ভাবে ফেরত আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। যাদের ধীরে ধীরে সব রিপোর্টপত্র দেখে বন্ধ করলে সেখানে রিল্যাপস হওয়ার চান্স অনেক কম থাকে। সেজন্য বলা হয় এটা আপনার হাতেই আছে, মানে যত আপনি সচেতন হবেন তত আপনি এই অসুখের থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং আমি আমার প্রত্যেকটি রোগীদিকে বলি যারা অটোইমিউন অসুখে ভুগছেন, এর সব থেকে বড় হিন্ড্রেন্স, আজ তুমি যদি দেখো কোনো মানুষের ডায়াবেটিস আছে, কোনো মানুষের থাইরয়েড আছে, কোনো মানুষের হার্টের অসুখ আছে, সে কিন্তু একবারও বলতে পিছপা হয় না যে আমার সুগার আছে, থাইরয়েড আছে। বরং হার্টে স্টেন্ট থাকলে সে খুব গর্ব করে বলে যে আমার হার্টে দুটো স্টেন্ট আছে। আমি আমাদের অটোইমিউন রোগীদিকে বলি তোমরা গর্ব করে বলো, যে না হলে মানুষের ক্ষেত্রে মনে হবে যে না, একটা অচ্ছুত অসুখে ভুগছো। এই সোশ্যাল স্টিগমাটা যতদিন না তাড়াতে পারবে ততদিন। একসময় ডায়াবেটিসও ওই একই জিনিস ছিল, মানুষকে ওষুধ খাওয়ানো যেত না, ডায়াবেটিসে নিজের থেকে বন্ধ করে দিত, কিডনি খারাপ, চোখ খারাপ, এই সমস্ত জিনিস আজকে এই বিভিন্ন তোমাদের মতন যারা আছো, যারা অ্যাওয়ারনেস বাড়িয়েছো, যার ফলে মানুষ কিন্তু আজকে ডায়াবেটিস হলে আর এই প্রশ্নটা চট করে করে না যে ওষুধটা কতদিন খাবো। এই জায়গাটা আমরা এখনো অটোইমিউন ডিজিজে পৌঁছাতে পারিনি। তোমরা, এই জন্য তোমাদেরকে আবার একবার ধন্যবাদ যে তোমরা এই অ্যাওয়ারনেসটার প্ল্যান করেছো। কারণ এডুকেশন হচ্ছে সব থেকে পাওয়ারফুল মানে অস্ত্র, যেটা যে কোনো অসুখের থেকে আমরা মুক্তি পেতে ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আহ, আমরা আপনি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলেন এবং আশা করছি আমাদের দর্শক বন্ধুরা তো পুরোটা হয়তো একদিনে বোঝা সম্ভব নয়, স্বাভাবিক, এটি একটি নতুন শব্দ, নতুন রোগের লক্ষণ নিয়ে আমরা আজকে শুনলাম। দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব যদি কোনো প্রশ্ন থাকে আমাদের লাইভ চ্যাট বক্সে আপনার প্রশ্ন করুন, আমরা উত্তর নেওয়ার জন্য এবার তৈরি রয়েছি। স্যার, আমার তরফে একটা প্রশ্ন, যেটা আপনি একটা আমাদের স্লাইডে দেখালেন যে হুম। 4% মানুষ, মানে যদি আমি 100 ভাগের 4 ভাগ আর কি, যারা অটো ইমিউন ডিজিজ নিয়ে ভুগছেন। হুম। সেক্ষেত্রে মহিলা বা পুরুষের আহ, সংখ্যাটা কেমন, বা মহিলাদের বেশি হয়, বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের দেখা যায়, এরকম কিছু কি ডেটা জানা আছে? হ্যাঁ, মানে এখানে তোমার বেশিরভাগ অটোইমিউন অসুখ যদি বলো, বেশিরভাগ অটোইমিউন অসুখ কিন্তু মহিলাদের বেশি হয়। এবং সেটা কিছু কিছু আচ্ছা। অসুখের ক্ষেত্রে রেশিও এমন হয় যে প্রায় 12-13 জন মহিলা হলে একজন পুরুষের হচ্ছে, এই রেশিওতে হয়। হাতে গোনা কিছু অটোইমিউন অসুখ আছে যেখানে পুরুষদের আহ, একটু হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু বেশিরভাগ অটোইমিউন অসুখ মহিলারা আক্রান্ত। এবং সেই জন্য আরো জরুরি, কারণ এই যে মহিলারা আক্রান্ত হয় এটা মেন ইম্প্যাক্টটা পড়ে কিন্তু চাইল্ড বিয়ারিং এজে, মানে এই 25 থেকে 45 এই হুম, এজ গ্রুপটাতে ভীষণভাবে এফেক্ট করে। এবং বলি একটা বাড়িতে মায়া যদি অসুস্থ হয়ে যান, আমাদের ইন্ডিয়ান যা ফ্যামিলি স্ট্রাকচার, হুম। মা অসুস্থ হয়ে যাওয়া মানে সেখানে পুরো পুরো পরিবারটাই ব্যাপারটাই একদম একদম নষ্ট হয়ে যায়। এফেক্টেড হয়। স্যার, এক্ষেত্রে মানে আমার জাস্ট জানার ইচ্ছে, আশা করছি দর্শক বন্ধুদের এই প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রেই কেন স্যার এত বেশি আহ মহিলাদের দেখা যায়? ক্ষেত্রে মূলত যেটা, মানে আমরা অনেকে জিজ্ঞেস করেন কি কারণ, মানে অটোইমিউন ধরো একটা নাম হুম, বলি, তাহলে কি কারণে অটোইমিউন অসুখটা হচ্ছে। এইটা মাল্টি ফ্যাক্টরিয়াল, তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। মানে প্রত্যেকটা মানুষের মধ্যে সেটা, তুমি যদি একটু গভীরভাবে ভাবো দেখবে প্রত্যেকটা অসুখের পিছনেই জেনেটিক ফ্যাক্টরটা কাজ করছে, স্টার্টিং ফ্রম তোমাদের ডায়াবেটিস যা নিয়ে ডায়াবেটিস একদম স্যার।
তো সেই রকম ভাবে অটোইমিউন ডিজিজ গুলোর পিছনেও একটা জেনেটিক ফ্যাক্টরস খুব স্ট্রংলি কাজ করছে। সেইটার উপরে আরো অ্যাডিশনাল ফ্যাক্টরস থাকে, হরমোনাল ফ্যাক্টর থাকে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে, সেইগুলো দিয়ে অসুখটা এক্সপ্রেশন হয়। তো মহিলাদের এই এক্স ক্রোমোজোম দুখানি থাকার জন্য এবং এস্ট্রোজেন জাতীয় হরমোনের প্রাধান্য থাকার জন্য দেহে এই অটোইমিউন অসুখগুলো মহিলাদের অনেক বেশি হয়ে থাকে, এবং এই চাইল্ড বিয়ারিং এজটাতেই ওই জন্য এত বেশি হয়। আচ্ছা, স্যার, আপনার তো এত বছরের প্র্যাকটিস, মানে তাতে আপনার কি মনে হয়েছে যে আগে যতখানি আপনার কাছে এই রোগ নিয়ে পেশেন্টরা আসতেন সেক্ষেত্রে সংখ্যাটা এখন দিনের পর দিন বাড়ছে, কিংবা ডায়াগনোসড আগে এত অ্যাওয়ারনেস ছিল না বলে মানুষ জানতেই পারতো না কিছু হয়েছে, এখন হয়তো কিছুটা হলে অ্যাওয়ার বা কিছুটা হলেও বাকি যে ফিজিশিয়ান রয়েছেন যেখানে ওরা প্রাইমারি মানে হেলথ চেক আপের জন্য যেখানে প্রথমে যান, হয়তো ওখান থেকে একটা রেফারেল থাকে যে না এটা অটো ইমিউন হতে পারে, বা বেসিক কিছু টেস্ট করার পরে হয়তো আপনাদের কাছে রেফার করা। আপনার কোনটা মনে হয় স্যার? না, প্রাথমিকভাবে অ্যাওয়ারনেস বাড়াটাই প্রথম কারণ। প্রিভ্যালেন্স যদি বলো না বাড়ছে কিছুটা, কিন্তু এখনো আমরা যেটা পাচ্ছি মানে এটা একটা মিক্স পিকচার। তো ডেফিনেটলি নাম্বার অফ রোগীর সংখ্যা প্রচুর বেড়েছে। এবং সেটা ধরো আগে একজনের চোখ লাল হলে চোখের ডাক্তারবাবুর কাছ থেকে মানে রিউমাটোলজিস্টের সংখ্যা ভীষণ কম ছিল, তারাও কোথায় পাঠাবেন জানতেন না। এবং আরেকটা টেন্ডেন্সি আমাদের যেটা খুব কমনলি থাকে, চোখের ডাক্তারবাবুর কাছে গিয়ে আমরা বলছি না যে আমার কোমরটা তো ব্যথা আছে, কারণ আমি মনে করছি যে ওটা তো ওনার ডোমেন নন, মানে ওটা ওটা তো ডোমেন নয়, চোখের মানে চোখের সমস্যাটাই শুধু বলবো। সমস্যাটা বললাম। আরেকটা যেটা মজার ঘটনা হয়, আহ সেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আছে, বাঙালিদের একটু বেশি। আমাদের কিন্তু সব অসুখেরই একটা এক্সপ্লেনেশন আছে আর কি। মানে তুমি যদি জিজ্ঞেস করো যত ছোট বাচ্চাই হোক, মানে সেখানে একটা 12-13 বছরের বাচ্চা সে এসছে, তার এই ধরনের একটা অসুখ যেখানে চোখ এফেক্ট হওয়ার টেন্ডেন্সি থাকে, তাকে আমি জিজ্ঞেস করলাম যে চোখ লাল হয়েছে, সে কিন্তু উত্তরটা দিল আমার তো অ্যালার্জি আছে। তো এই যে প্রতিটা জিনিসের আমাদের কাছে ব্যাখ্যা আছে, আমি জানি চোখ লাল মানে আমার অ্যালার্জি আছে, আমি কোমরে ব্যথা মানে আমি তো অফিসে কাজ করি, আমি তো বাইক চালাই। এই যে প্রতিটা জিনিসের ব্যাখ্যা আমাদের কাছে আছে, সেইটা একটা কিন্তু অসুখ ডায়াগনোসিসের ডিলের হওয়ার মানে একটা আরো ডিলে হয়ে যাচ্ছে। ডিলে হয়, কারণ সে তো তার মতন করে এক্সপ্লেন করে নিচ্ছে নিজের মতন করে। তো সেই জন্য সে মনে করছে না যে কাউকে এটার জন্য আলাদা করে দেখানোর প্রয়োজন আছে। মানে আর্লি ডায়াগনোসিসটা আর হচ্ছে না। আর্লি ডায়াগনোসিসটা একদম। সেখানে একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আর তোমার এখন ক্রস ডিসিপ্লিন রেফারেলটা অনেক বেশি বেড়েছে। বেড়েছে, মানে ধরো আইএলডিতে ভুগছেন, চেস্টের ডাক্তারবাবু দেখে বলছেন যেন রিউমাটোলজিস্টকে দেখাতে হবে, কারণ ওষুধগুলো সেই অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। যার অটোইমিউন হেপাটাইটিস হচ্ছে লিভারের ডাক্তারবাবু পাঠাচ্ছেন, কিডনির ডাক্তারবাবু পাঠাচ্ছেন। তো সবাই যদি পাঠাতে থাকে তো সামগ্রিকভাবে এই অসুখগুলোর রোগীর পরিমাণ ন্যাচারালি বাড়তে থাকে আর কি। এবং ডেফিনেটলি তোমার আমি বলবো অসুখের প্রিভ্যালেন্সও বাড়ছে। সেটা আমাদের জীবনযাত্রা, সেটা আমাদের খাদ্যাভ্যাস, সেটা সামগ্রিক পলিউশন, এই সব কিন্তু এগুলো একটা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। আমাদের দৈনন্দিন স্ট্রেস, যে ফাস্ট লাইফ, এইগুলো সবই কিন্তু তার কাজ মানে করছে এগুলো। পারিপার্শ্বিক ফ্যাক্টর গুলো যেমন আমাদের ডায়াবেটিসকে এফেক্ট করে, বা ডায়াবেটিসের পরিসংখ্যান বা সংখ্যা বাড়ছে, আমার মনে হয় যেটা আপনি বোঝাতে চাইলেন সমানভাবে প্রত্যেকটি ফ্যাক্টরও কিন্তু অটোইমিউন ডিজিজটাকে একদম আরো বোধহয় ট্রিগার করছে। ট্রিগার করছে, কারণ আমার জেনেটিক সাসেপ্টিবিলিটি আছে এবং তার সাথে ট্রিগারিং ফ্যাক্টর থাকলেই সেটা এক্সপ্রেশনটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বেশ, স্যার আর একটা, মানে যদি একটু ছোট করে বলেন, হুম। হতেই পারে যে আমাদের ক্ষেত্রে বুঝতে একটু অসুবিধা হতেই পারে শব্দগুলো, কিন্তু কিছুটা জেনে রাখা বোধহয় আজকে সেশনে আমরা যদি শিখে নিতে পারি। যেন আপনি কিছু অটোইমিউনের সব মানে নামগুলো বললেন, কিছু শব্দ যেমন আপনি বললেন জোগ্রেন বা লিউপাস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এইগুলোর মধ্যে বেসিক পার্থক্যটা যদি একটু মানে একটু সহজ ভাবে যদি আপনি। ঠিক, মানে এইটা আমাদের আবার একটা খুব মজার জায়গা। তোমাদের যে অসুখগুলো ধরো, মানে আমি তোমাদের বলছি, তুমি ডায়াবেটিস বলে বলছো, হ্যাঁ 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 স্যার। তোমাদের অসুখের দুটো মজা আছে। মানে মজা ইন দ্য সেন্স, তোমাদের অসুখটা মানে ডায়াবেটিস অসুখটা টেস্ট ডিপেন্ডেন্ট। মানে একটা মানুষের এই লেভেলের উপর এইচবিএওয়ানসি চলে গেল বা এই লেভেলের উপর ফাস্টিং সুগার চলে গেল, তুমি বললে তোমার ডায়াবেটিস হয়েছে। হুম। আমাদের মানে রিউমাটোলজিতে কিন্তু সেই ঘটনাটা নেই। এবং রিউমাটোলজির এই যে, এই জন্য বারবার আমি বলছি সবাইকে বলতে বলে, তুমি বলো যে তুমি অটোইমিউন অসুখে ভুগছো, মানে কোনো এই পার্টিকুলার নাম না নিয়ে। নাম নিতে পারে, কেমন ভাবে চেঞ্জ হয় জিনিসগুলো, কখন কোন অর্গান এফেক্ট করছে তার উপর ডিপেন্ড করে অসুখের নাম চেঞ্জ হয়ে যায়। আচ্ছা।
ধরো এই যে টেস্টের রিপোর্ট গুলো আছে, আমাদের যেটা সমস্যা, রুমাটয়েডের জন্য বলা হয় রুমাটয়েড ফ্যাক্টর বলে একটা টেস্ট আছে। এইবারে রুমাটয়েড ফ্যাক্টর টেস্টের ফ্যালাসি হচ্ছে, এর সেন্সিটিভিটি হচ্ছে ধরো 60 থেকে 70%, 75% ম্যাক্সিমাম। তাহলে কি দাঁড়ালো, যে মানুষটা রুমাটয়েড আছে, সেন্সিটিভিটি মানে প্রতি 100 জনের 20, 25 জন, 30 জন লোকের কিন্তু টেস্টটা নেগেটিভ থাকবে। তাহলে টেস্টটা নেগেটিভ মানে যে রুমাটয়েড নেই সেটা বাদ গেল না। এই কনফিউশনটা লোকের আরো বেশি হয় অ্যাঙ্কিলোজিং স্পন্ডালাইটিস বলে একটা অসুখ আছে, যেখানে HLA-B27 বলে একটা টেস্টিং হয়। সেটা একটা জিনের টেস্ট, সেটার সাথে অসুখের কোনো ডাইরেক্ট লিঙ্ক নেই। লিঙ্কটাই ইন দ্য সেন্স ওটা কোনো অসুখের মার্কার নয়, সেটা একটা জিনের টেস্ট। যে জিনটা থাকলেই অসুখটা হওয়ার রিস্ক বাড়ে। ঠিক আছে। এবার রিউমাটয়েড ফ্যাক্টরের অন্যদিকে সমস্যা, অন্তত 150খানা অসুখ আছে যেখানে রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ হতে পারে, ইনক্লুডিং ডায়াবেটিস। তাহলে শুধুমাত্র রিউমাটয়েড ফ্যাক্টরের উপর বেস করে রিউমাটয়েড আছে এটা বলা যায় না। সিমটম গুলোর সাথে যদি রিউমাটয়েড ফ্যাক্টর, মানে শুধু জয়েন্ট রিউমাটয়েডকে আমরা বলি জয়েন্ট লিমিটেড অসুখ, মানে অটোইমিউন অসুখ এক এক বিভিন্ন অর্গান দেখলে তো এফেক্ট করে। তার মধ্যে রিউমাটয়েড এমন একটা অসুখ যেখানে জয়েন্টের মধ্যে প্রভাবটা বেশি পড়ে, এবং এটা প্রিভেলেন্স ওয়াইজ বেশি হলে ওই জয়েন্টের ব্যথাটাই রিউমাটয়েড এবং রিউমাটোলজি ওই রকম ভাবে কথাগুলো হয়ে গেছে। এইবারে আমরা বলি যদি কম বয়সী কারো রিউমাটয়েডের ডায়াগনোসিস হয়েছে, তাকে আরো বেশি সতর্ক থাকা। কারণ রিউমাটয়েড একটু রিলেটিভলি এজের, মানে লেট 40s 50s এই সময়ে হওয়ার চান্স বেশি, হতে যে কোনো বয়সে পারে। ধরো 15-20 বছর একটা বাচ্চা মেয়ের রিউমাটয়েড, বা 25 বছর একটা বাচ্চা মেয়ের রিউমাটয়েড ডায়াগনোসিস হলো, সেক্ষেত্রে তার বেশি সতর্ক থাকা যে অন্য কোনো অর্গানের কোনো লক্ষণ আসছে কিনা। তার কদিন পরে দেখলে হয়তো মুখে ঘা হচ্ছে, জ্বর আসছে, চুল পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তখন, কারণ তুমি একসাথে সমস্ত টেস্ট করতে পারছো না। যিনি দেখছেন তিনি যদি ব্যাপারটা সম্বন্ধে পুরোটা ওয়াকিবহাল না হন, ধরো তোমার জয়েন্টে ব্যথা হয়েছে, রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ হয়েছে, তিনি খুশি হলেন যে না তুমি এটা ডায়াগনোসিস করে দিয়েছি, ওর রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, ওষুধ খাচ্ছে। এইবারে সেই অসুখটাই ভবিষ্যতে গিয়ে আরো অন্যান্য অটোইমিউনের এক্সপ্রেশন দিল, তখন টেস্ট করে দেখা গেল না এটা রিউমাটয়েড নয়, তার এসএলই অসুখ হয়েছে। যিনি ভুগছিলেন তার মনে হলো তাহলে প্রথম ডাক্তারবাবু নিশ্চয়ই ভুল ডায়াগনোসিস করেছিলেন, আমাকে তো আগে রিউমাটয়েড বলেছিল, আজকে এসএলই বললো, এটা হ্যাঁ কি করে হ্যাঁ। হতে পারে? এ দুটো তো আলাদা অসুখ। অটোইমিউন ডিজিজের, এন্টায়ার অটোইমিউন ডিজিজে ট্রিটমেন্টটা কিন্তু কোথাও অসুখের নামের সাথে কোনো সম্বন্ধ নেই। পুরো অটোইমিউন ডিজিজের ট্রিটমেন্ট ডিপেন্ড করছে কোন অর্গানটা ধরে আছে। যদি একটা রিউমাটয়েড পেশেন্টের জয়েন্টে ব্যথা, তার জন্য যা চিকিৎসা, এসএলইর জন্য জয়েন্টে ব্যথা হলে তাই চিকিৎসা, জোগ্রেনের জন্য জয়েন্টে ব্যথা হলে তাই চিকিৎসা। এবার রিউমাটয়েডের জন্য লাংস ধরলে তার তখন চিকিৎসা আলাদা হয়ে যাবে। কিন্তু নামটা কোথায় ইম্পর্টেন্ট, তাহলে নামটার কি কোনো ইম্পর্টেন্স নেই? না, ভীষণ ইম্পর্টেন্স আছে, ইম্পর্টেন্স আছে। আমার তোমাকে কাউন্সিলিং করতে, মানে যে মানুষটা ভুগছেন তাকে কাউন্সিলিং করতে সুবিধা, আমি তাকে বলে দেবো যে আপনি এইগুলো সম্বন্ধেও সচেতন থাকবেন, এই লক্ষণগুলো আসছে কিনা সেটাও নজর রাখবে। কারণ অটোইমিউন ডিজিজ সময়ে সময়ে তার নেচার চেঞ্জ করে। এমনও আছে তার শুধু নন স্পেসিফিক বডি পেন দিয়ে শুরু হয়েছে, কিচ্ছু নেই, একটা মন খারাপ, ফেটিক, এইটা নিয়ে শুরু হয়েছে। তো সেইখান থেকে আলটিমেটলি সে হয়তো একদম কিডনি ফেলিওর গিয়ে পৌঁছে গেছে। ব্যাপারটা বিভিন্ন জায়গায় ঘুরতে 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 ঘুরতে, না কিছু নেই কিছু নেই করতে করতে যখন কিডনিটা ফেলিওর হয়েছে, তখন দেখা গেল আরে বাবা ওটাই তো ছিল, এতদিনে ধরা পড়লো। তো সেইখানে একটা মানুষের মনে কনফিউশন তৈরি হয় যে তাহলে ডায়াগনোসিসটা ভুল হয়েছিল। সেই জন্য সমস্ত অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে আমি আমার প্রত্যেকটি রোগীকে বলে দিই, আপনার যা হবে সেটা যেন আমার জ্ঞানে থাকে। সেটা আপনার অসুখের জন্য, সেটা আপনার ওষুধের জন্য, অন্য কোনো কারণের জন্য, সেটা আমরা মানে আলোচনা করে প্রত্যেকটি যা ডিসাইড। ফিল করছে সেটা হ্যাঁ, যেন কনসালটেন্টকে বলা। হ্যাঁ, সেটা যেন যাকে দেখাচ্ছেন তাকে বলা যে আমার এই ঘটনাটাও ঘটেছে, সেটা ওষুধের জন্য, অসুখের জন্য বা কিসের জন্য, সেইটা তখন যিনি দেখছেন তিনি বিচার করে নেবেন যে সেটা কি রিলেটেড। একদম একদম স্যার। আপনি খুব ভালো পয়েন্ট যেখানে বললেন যে একদম শেষে যখন রেনাল ফেলিওর হচ্ছে তখন গিয়ে হয়তো ধরা পড়ছে। এইটা জাস্ট মানে একটা কোইন্সিডেন্ট বলতে পারেন। আজকে আমি এই সেশনটাকে মডারেট করছি, জাস্ট গতকাল সন্ধ্যাবেলায় আম, একটা ফোন আসে এবং কাউন্সিলিং এর জন্য, যে ডায়েট কাউন্সিলিং এর জন্য আর কি। প্রেসক্রিপশন যেমন ভাবে বলি যে আপনি একটু প্রেসক্রিপশন ছবি পাঠান অ্যালং উইথ ব্লাড প্যারামিটার্স এর রিপোর্টস গুলো। আমি দেখি ডায়াগনোসিসে লেখাই আছে লিউপাস নেফ্রাইটিস। তারপরে কথা বলতে কি বুঝলাম যে কবে ধরা পড়েছে। উনার এখন বয়স হচ্ছে অ্যারাউন্ড 65+। সেটা এখন ধরা পড়েছে।
এখন সিকিউরিটি স্টেজ 3। কি হিস্ট্রিতে জানা গেল নাকি ওর আগে ওনার প্রচুর গা হাত পা ব্যথা হতো, প্রচুর পেন কিলার খেতে। তো সেটা আমি আজকে এইটা সম্বন্ধে এতটা নলেজ আমারও ছিল না, আপনার কাছ থেকে আজকে আমি জানলাম। তার মানে আগে হয়তো আহ, মানে প্রপারলি যদি এক্সপের মানে ওদের মেনু মনে হয়েছিল হয়তো, যেটা হয় ওভার দ্য কাউন্টার যেটা আজকাল হয়, পেন কিলার খুব ইজিলি পাওয়া যায়, গা হাত পা ব্যথা করছে গিয়ে ওষুধটা কিনে দিলাম, আমার সাময়িক ভাবে ব্যথাটা কমলো, আবার হয়তো আবার যখন হলো সেম অ্যাজ ইট ইজ আর কি কন্টিনিউয়েশন। আমার মনে হয় ওভার দ্য কাউন্টার যে ইজিলি মেডিসিন পাওয়া পেন কিলার বা এই ধরনের, যদিও বা এটা পাওয়া আমরা যায় আটকাতে পারবো না। বা হ্যাঁ, না আটকাতে পারবো না কিন্তু ওই আর কি মানে ওটার জন্যই বারবার ওই কথাটা বলা যে মানে কোনো সিমটম যদি বারবার আসছে তাহলে কিন্তু একবার দেখানো কাউকে প্রপারলি, হ্যাঁ, উচিত। কিনা। কারণ কোনো ভিতরের কোনো সমস্যা না থাকলে একই সমস্যা বারবার বাবা, ফেরত আসবে। এই জায়গাটার ক্ষেত্রে যেটার জন্য আজকে আমাদের সেশনটা করা, সচেতন হওয়া, সচেতন হওয়া বারবার আমরা বলি। এবং যে কোনো জিনিসকে ফেলে না রেখে, যে কোনো আপনার হেলথ কেয়ার যিনি প্রোভাইডার, যে নিয়ারেস্ট যে ফিজিশিয়ান, তাকে খুলে বলা। স্যার, আমাদের চ্যাট বক্সে অনেকগুলো প্রশ্ন এসেছে, প্রশ্নগুলো কিছু নেই। সেটা হচ্ছে যে এই অসুখ কি পুরোপুরি সুস্থ হতে পারে? অদূর ভবিষ্যতে কি লুপাস পুরো সেরে যাবে? বিদেশে তেমন কিছু মেডিসিন কি তৈরি হচ্ছে, স্যার? এইটা একটা খুব আমি জানি না উনি হয়তো লুপাস রোগী এবং সেই জন্য হতে পারে। হ্যাঁ এটা একটা ভীষণ প্রমিসিং জায়গায় রুমেটোলজি যাচ্ছে। যে এই যে আমরা বলি যে সারবে না, তবে এখন নতুন এক ধরনের থেরাপি আসছে, সেটার নাম হচ্ছে কার্টিসেল থেরাপি। সেই কার্টিসেল থেরাপি ভাবা হচ্ছে যে কার্টিসেল থেরাপি এখনো পর্যন্ত যা রেজাল্ট, মেনলি স্টাডি জার্মানি ইউকে এখানে হচ্ছে। এবং এমন নয় যে কার্টিসেল আমাদের ইন্ডিয়াতে নেই, ভারতবর্ষে আছে এবং ভারতবর্ষে অটোইমিউন অসুখের জন্য প্রয়োগ করার জন্য আমাদের রেগুলার আলোচনা চলছে। খুব শীঘ্রই হয়তো আমরা কলকাতাতেও কার্টিসেল থেরাপি অ্যাভেলেবেল হয়ে যাবে। আহ এই থেরাপিটা যদি এখনো পর্যন্ত যা দেখা গেছে তাতে যদি এটা এরকম ভাবে মেনটেন করতে পারে, সেখানে তাহলে রিউমাটোলজির একটা যুগান্তকারী স্টেপ হবে, যেখানে একবার একটা ইনজেকশন নিলে আহ, অসুখটা সম্পূর্ণভাবে সেরে যাচ্ছে। এরকম যে কজন মানুষকে দেওয়া হয়েছে তাদের 90% পেশেন্টের কিন্তু আজ প্রায় 3 থেকে 4 বছর, প্রায় 5 বছর হয়ে গেল, এই সময়ে আর তাদের কোনো ওষুধ লাগেনি, কোনো অসুখের সিমটম ফেরত আসেনি। এবং আবার বলছি, এটা সেই মানুষগুলোর উপর দেওয়া হয়েছিল, কারণ তুমি জানো যে এই যে মেডিসিনগুলো যখন ট্রায়াল হয় তখন ট্রায়াল এই সব ওষুধগুলো যেগুলো খুব অ্যাডভান্স ওষুধ, সেগুলো তাদের ক্ষেত্রেই ট্রায়াল করা যায় যাদের বাকি এক্সিস্টিং সমস্ত থেরাপি ফেলিয়ার হলে তখন ট্রায়ালের পারমিশন পাওয়া যায়, যেহেতু এগুলো এক্সপেরিমেন্টাল মেডিসিন। তো যে কজন মানুষকে দেওয়া হয়েছিল তাদের এখনো পর্যন্ত রিউমাটোলজিতে যত ধরনের ওষুধ অ্যাভেলেবেল, সেই ওষুধের ট্রিটমেন্ট ফেলিয়ার হওয়ার পরে ইউজ করার পরেও তারা বিনা ওষুধে সম্পূর্ণ সুস্থ আছে। আহ এই জায়গাটা যদি আরো লং টার্ম কত বছর মেনটেন হবে আমরা জানি না, সেটা একমাত্র টাইমই বলতে পারবে। এটাতে আহ কি করা হয় মানুষের, মানে যার অসুখ সেই মানুষের কোষগুলোকে নিয়ে এসে, অনেকটা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মতন, সেল ট্রান্সপ্লান্ট, সেল থেরাপি এটা। তো ওই নর্মাল ব্লাড নিয়ে সেই ব্লাডের সেলগুলোকে জেনেটিক্যালি মডিফাই করা হয়। এবং ওই যে বললাম পুরো জিনিসটাই ওই সিগন্যাল তো ঠিক করে যে কাকে চিনবে এবং কাকে চিনবে না, ওই সিগন্যালিং পার্টটাকে চেঞ্জ করে দেওয়া হয়, চেঞ্জ করে আবার সেটাকে ব্লাডের মধ্যে মানে সেটাকে আবার ইনফিউজ করে দেওয়া হয় বডির মধ্যে। এবং সে গিয়ে পুরো ইমিউন সিস্টেমটাকে আবার রিসেট করে দিচ্ছে। যেমন আমরা ফোন রিসেট করি যে পুরো আবার নতুন করে শুরু হলো, ও গিয়ে আবার ইমিউন সিস্টেমটাকে রিসেট করে দিচ্ছে যাতে আবার নতুন করে পুরো জিনিসটা শুরু হলো। এবং সেটা এখনো পর্যন্ত ভীষণ প্রমিসিং জায়গায়। আহ যদি এটা মেনটেন হয় তাহলে ডেফিনেটলি একটা যুগান্তকারী জায়গা রিউমাটোলজি পৌঁছাবে। তবে কস্ট অফ থেরাপি এখনো ভীষণ বেশি। বিদেশে আহ, জিনিসটার কস্ট অফ থেরাপি প্রায় কোটির কাছাকাছি সিঙ্গেল ইঞ্জেকশনে।
ভারতবর্ষে এখনো পর্যন্ত যা আমাদের বিভিন্ন যারা তৈরি করছে, কারণ তৈরি করার প্রসেসটা একটা ভীষণ কস্টলি প্রসেস, মেশিনগুলো ভীষণ কস্টলি। তো যা আমরা এক্সপেক্ট করছি এখনো পর্যন্ত 30-35 লাখ হয়তো সিঙ্গেল থেরাপির কস্ট পড়বে, যদি না কোনো কমপ্লিকেশন হয়, কোনো রিয়াকশন হয়। কিন্তু স্টিল যদি আহ, একবার একটা ইঞ্জেকশন নিয়ে সারা জীবনের জন্য অসুখ থেকে মুক্তি পাওয়া যায়, এবং স্পেশালি যাদের অসুখ আর 5টা ওষুধে, নর্মাল ওষুধগুলোতে সারছে না, তাহলে ডেফিনেটলি সেটা একটা বিশাল জায়গা হবে। একদম, এই যারা যারা এই সমস্যার মধ্যে দিয়ে যান তাদের কাছে এই ইনজেকশনটা অ্যাভেল করা পাওয়া, মানে সেটা হচ্ছে যে মানে আমি বলবো যে জীবনের সব থেকে একটা দামি জিনিস, এর বাইরে কিছু হতে পারে না। আর যখন আপনি বলছেন খুব যে শীঘ্রই টাকার পরিমাণ, অঙ্কের পরিমাণ, আজকে যখন আমরা কর্মজীবনে থাকি আমরা সবাই ভাবি যে কাজ করছি, আমার একটা গাড়ি বাড়ি থাকবে। আমার মনে হয় গাড়ি বাড়ি দ্যাট ডাজন্ট ম্যাটার, মানে সেখানে আগে স্বাস্থ্যের জীবন, সাথে কম্প্রোমাইজ। আগে তো জীবন, জীবন থাকলে সব একদমই তাই। হবে। এবং যদি এটা পাওয়া যায়, সত্যি আপনি যেটা বললেন সেটা একটা আমূল পরিবর্তন, এবং আশা করছি সমস্ত আম, আহ, আমাদের যে সমস্ত মানুষরা এটাকে নিয়ে ভুগছেন তারা হয়তো অনেক আশায় বসে আছে। কলকাতা আমরা আমাদের প্রে করবো সেটা যেন খুব তাড়াতাড়ি ভারতবর্ষে শুরু হয়। কলকাতাতে খুব শীঘ্রই চলে আসবে, আমাদের ভীষণ মানে রেগুলার ওটা নিয়ে আমরা মিটিং চলছে, এবং কলকাতাতে একটা ইউনিট খোলার পরিকল্পনা চলছে। কারণ আচ্ছা। ওখানে প্রচুর সেট আপ লাগে, প্রচুর সায়েন্টিস্ট লাগে, সেই ধরনের সায়েন্টিস্টদের সাথে অলরেডি কথাবার্তা চলছে। তো যদি সব ঠিকঠাক হয় তাহলে হয়তো বছর খানেকের মধ্যে জিনিসটা কলকাতা রোল করতে শুরু করবে। অল দ্য বেস্ট স্যার, অল দ্য বেস্ট টু টু দ্য হোল টিম। স্যার আর একটা প্রশ্ন এসেছে আমাদের চ্যাট বক্সে, লিভার বা কিডনির জন্য যে রুটিন চেক আপ করতে হয় রিউমাটয়েড আর্থ্রাইটিসের মেডিসিন কন্টিনিউ করলে, সেক্ষেত্রে যে সাইড এফেক্টস হয় সেটা ইন ফিউচার অন্য দিক থেকে ক্ষতিকর হয়, সেইটা অন্য দিক থেকে আরো ক্ষতিকারক নয় তো? মানে এখানে তোমার যেটা একটা ধারণা মানুষের আছে যে মানে লিভার কিডনি ক্ষতি হয়ে যাবে ওষুধগুলো খেলে। তো এখানে বলি, তোমার রিউমাটয়েডের জন্য বা ইন জেনারেল যে অটোইমিউন অসুখগুলোর জন্য যে ওষুধগুলো আজকের দিনে ইউজ করা হয়, সেগুলো হার্ডলি কেউ আছে যে কিডনি এফেক্ট করে। কিডনিটা সাধারণভাবে এফেক্টেড হয় অসুখটার জন্য, অসুখটা কন্ট্রোল না থাকার জন্য, এবং তার থেকেও বেশি যেটা হয় সেটা হচ্ছে ওভার দ্য কাউন্টার পেন কিলার খাওয়ার জন্য, যেটার ঘটনাটা তুমি একটু আগে বললে। হুম 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 কি হয় মানে এই ওষুধগুলো তোমার, যেটা আমরা বলি যে ধরো প্রতিটা বাড়িতে বাড়িতে তো এখনো রিউমাটয়েডের পেশেন্ট নেই যেরকম ডায়াবেটিসের আছে। এবার হুম। যখনই কেউ একটা এমন ওষুধ খাচ্ছে যে ওষুধটার পাড়ার 4টে লোক খাচ্ছে না, তখন তার একটা মনের মধ্যে ভয় হয়। এবং অন্যদিকে যে পাড়ার তার বন্ধু বান্ধবী যেই আছে, তিনি কিন্তু না অসুখটা সম্বন্ধে জানুন না ওষুধটা সম্বন্ধে জানুন, তিনি কিন্তু তার পরামর্শটা দিতে ছাড়বেন না। তিনি বলে দেবেন যে এই ওষুধগুলো খেলে কিন্তু বাবা লিভার কিডনি নষ্ট হয়ে যাবে। এবার সে কি করলো, ভয়ে মেন ওষুধগুলোকে বন্ধ করলো, কিন্তু ব্যথায় তো থাকতে পারছে না, তাকে তো কাজ করতে হবে, খেতে হবে। সে ওভার দ্য কাউন্টার গিয়ে মাঝে মধ্যেই ব্যথার ওষুধ খেতে থাকলো। এই যে ওভার দ্য কাউন্টার রিপিটেডলি ব্যথার ওষুধ খাচ্ছে, সেইটা কিডনিতে অনেক বেশি ক্ষতি করছে। সেজন্য কিডনি এফেক্ট হওয়া ওষুধগুলো থেকে অলমোস্ট না বললেই চলে, মানে হার্ডলি কোনো ওষুধ আছে যেটা কিডনিতে ডাইরেক্ট এফেক্ট করে। কিডনিটা আমরা বারবার চেক করি, কিছু কিছু ওষুধ আছে যদি কিডনি কোনো কারণে এফেক্ট হয়, মানে অসুখের জন্য বলো বা অন্য কোনো কারণে যদি এফেক্টেড হয়, তাহলে ওষুধগুলো ডোজ অ্যাডজাস্ট করতে হয়, না হলে ওষুধগুলো সাইড এফেক্ট হওয়ার চান্স বাড়ে। লিভারের ক্ষেত্রে হ্যাঁ, মানে বেশ কিছু ওষুধ বা মেজরিটি অফ দ্য ওরাল ওষুধ যেগুলো আছে, যেগুলো এই বিভিন্ন ধরনের অটোইমিউন অসুখের জন্য খেতে হয়, সেখানে লিভারটা এফেক্ট হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, যার জন্য লিভারের মানে যারা ভুগছেন তারা জানেন, ওই একটা সিবিসি, একটা এসজিপিটি বা লিভার ফাংশন, একটা ক্রিয়েটিনিন, এইটা রুটিনলি 3 মাস 4 মাস করতে হয়। করা হয়। তো সেইটা ওই এসজিপিটিটা দেখলেই বুঝতে পারা যাবে যে লিভার এনজাইম বাড়ছে কিনা, যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে ওষুধ চেঞ্জ করে দিতে হবে। সেখানে এখনকার দিনে ওষুধের অপশন প্রচুর, সেই জন্য কেউ যদি ওই আনমনিটর্ড ওষুধটা, যেটা সমস্যা হয়, ধরো ভালো আছেন তো ঠিক আছে, এখন তো ওষুধটা খেয়ে ভালো আছি আর চেক করলাম না। স্যার লস টু ফলো আপ, যেটা ডায়াবেটিসের হ্যাঁ ক্ষেত্রে মানে সেম হয় স্যার। এরকম ধরো 3 বছর পরে আমি দেখছি ওনাকে, 3 বছর আগে দেখেছি, উনি খেয়ে যাচ্ছেন কিন্তু নিশ্চিন্ত ওষুধটা। সেম জিনিস, সেম হ্যাঁ, ওষুধ। সেম ওষুধ খেয়ে যাচ্ছেন, সেম ডোজে খেয়ে যাচ্ছেন, ভালো ছিলেন, এইবারে হঠাৎ করে একটু ব্যথাটা বেড়েছে বলে ওনার মন হলো না তাহলে একবার দেখিয়ে নিই। বলে আমি তো ভালোই ছিলাম, আবার কেন দেখাবো। এই ওষুধগুলোর ওটাই সমস্যা, যদি ইন বিটুইন সমস্যা না হয়ে থাকে তাহলে তো খুব ভালো, কিন্তু সমস্যা হলে সেটা গ্রাজুয়ালি গ্রাজুয়ালি
ড্যামেজ করতে, ওই জন্য ইন্টারমিটেন্টলি চেক আপটা ভীষণ জরুরি, একটা যে ওষুধটা রেগুলার ফলো বসলে, আপ চেক আপ হ্যাঁ এটা মানে ভীষণ দরকার। ওষুধটা ওই ডোজে খাওয়া যাবে যাবে না সেইটা ঠিক করা। এবং আবার বলছি, এই ধারণাটা, ধরো একটা সময় যেটা এই অসুখগুলোর মেথোট্রেক্সেট বলে যে ওষুধটা আছে, যেটা নিয়ে সব থেকে বেশি কন্ট্রোভার্সি, এই বিভিন্ন লিভার এফেক্ট করা, লাংস এফেক্ট করা, একটা সময় ধারণা ছিল ভীষণ যে মেথোট্রেক্সেট অসুখটার জন্য লাংস নষ্ট হয়ে যায়, লাংস শুকিয়ে যায়, এবং একইভাবে ধারণা ছিল লিভারও শুকিয়ে যায়। মানে প্রায় 30-35 বছরের বিজ্ঞানের বুঝতে লাগলো যে না, ওষুধটা নয়, অসুখটা ইজ মোর রেসপন্সিবল, অসুখটা কন্ট্রোল থাকছে না বলে লাংসটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং আজকের দিনে আবার বলা হচ্ছে যে না, লাংস এফেক্ট থাকলে মিথোট্রেক্সের চালাতে কোনো অসুবিধা নেই। ঠিক একইভাবে সেই বিজ্ঞান যেদিকে এগোচ্ছে, দেখা যাচ্ছে অসুখটা অনেক বেশি রেসপন্সিবল যে লিভারটাকে নষ্ট করার জন্য দেন ওষুধগুলো। কিন্তু নিয়মিত চেক আপটা ভীষণ জরুরি, যদি কোনো, সেটা অসুখের জন্য হোক, ওষুধের জন্য হোক, যে কোনো কারণেই হোক, যদি লিভারটা এফেক্টেড হয়ে থাকে, তাহলে সেটা সেই অনুযায়ী ব্যবস্থা নিলে সেটা নষ্ট হয়ে যাওয়ার জায়গায় পৌঁছায় না। ওকে স্যার। স্যার আর একটা প্রশ্ন আছে যে মুখে ঘা সারা বছর থাকে, এর প্রিকশন কি? মুখে ঘা তো বিভিন্ন ধরনের হয়, তাহলে সেটা কি কারণে মুখে ঘাটা হয়েছে সেইটা কাউকে জানতে হবে। দেখাতে হবে। যেমন অ্যাপথাস আলসার বলে এক ধরনের ঘা হয়, যেটা ওই সাদা সাদা হয়, ভীষণ পেনফুল ঘাটা হয়। হ্যাঁ। সেই ঘাটা একটা অটোইমিউন অসুখের লক্ষণ হতে পারে, সেটার জন্য তাহলে সেই অটোইমিউন অসুখের চেক করে তার জন্য নির্দিষ্ট করে ওষুধ খেতে লাগবে। এবং যাদের এই মুখে ঘা, অনেক সময় আমরা চলতি কথায়, কারণ আহ, সমাজ তো সিচুয়েশন থেকে শেখে, বলে মুখে ঘা হচ্ছে তার মানে তোর পেটে সমস্যা আছে। হ্যাঁ। হ্যাঁ। সত্যি কিন্তু আইবিডি বলে এক ধরনের অসুখ হয়, ইনফ্লামেটরি বাউল ডিজিজ। সেই ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যেটা একটা অটোইমিউন অসুখ, সেইটা থাকলেই বারবার অ্যাপথাস আলসার হওয়ার টেন্ডেন্সি থাকতে পারে। তো এবং আরো অনেক কারণে থাকতে পারে, তো যদি সেটা হচ্ছে, এবং তাছাড়াও আরো বিভিন্ন অসুখ আছে যে অসুখের জন্য মুখে ঘা হয়। লুপাসের জন্য মুখে ঘা, তার চিকিৎসা একরকম, অ্যাপথাস আলসারের মুখের ঘার একরকম চিকিৎসা। বুলাস পেমফিগাস বলে এক ধরনের অসুখ হয়, যেগুলো একটা অটোইমিউন অসুখ, যেগুলোতে এরকম বারবার মুখে ঘা হতে পারে। লাইকেন প্ল্যানাস বলে এক ধরনের অসুখ হয়, যেটাতে মুখে ঘা হতে পারে। তো সেইটা নির্দিষ্ট করে জানতে হবে কোন ধরনের অসুখ, তার সাথে ওই নেচারটার সাথে তোমার কিছুটা এইখানে এই ঘায়ের সাথে মানে ওষুধগুলো একটু পরিবর্তন হয়ে যায় কোন ধরনের তার উপরে। পারো। স্যার এখানে আরেকটা প্রশ্ন, এটা আমার তরফ মানে আমার মনে এসেছে, সেটা হচ্ছে ধরুন আপনি যেটা বললেন যে মিসক্যারেজ, বারবার মিসক্যারেজ যেটা একটা অটোইমিউন ডিজিজের জন্য, সেটা হয়তো অনেক পরে ধরা পড়ে। সেক্ষেত্রে আহ, যে মায়েদের অটোইমিউন ডিজিজ পাওয়া গেল এবং কনসিভ করেছেন, তাদের যখন সন্তান হবে, সেক্ষেত্রে যেটা আপনি বললেন যে হ্যাঁ তাদের কাছে অটোইমিউন বলুন বংশগত বা জিনঘটিত সেটা যেতে পারে, যদি ছেলে বা মেয়ে হয় এক্ষেত্রে কি এরকম রয়েছে যে মেয়ে বা ছেলে সমানভাবেই সেটার এফেক্টেড হতে পারে, নাকি যদি মেয়ে হয় সেক্ষেত্রে তাদের বেশিরভাবে আর কি সেই জিনটা ক্যারি করে? দেখো, দুটো জিনিস এখানে হচ্ছে, এক ধরো কারোর বাবা মায়ের অটোইমিউন অসুখ আছে, সেখানে তার সন্তানরা কিন্তু আর 5টা নর্মাল, মানে যাদের বাবা মায়ের অটোইমিউন অসুখ নেই, তাদের থেকে অ্যাট মোর রিস্ক অফ অটোইমিউন অসুখ। মানে সেটা নট নেসেসারি যে মায়ের রিউমাটয়েড থাকলে ছেলের বা মেয়ের রিউমাটয়েডই হবে, তার অন্য অটোইমিউন অসুখও হতে পারে, কিন্তু ইন জেনারেল অটোইমিউন হওয়ার রিস্ক বেশি। দ্বিতীয় যে সিচুয়েশনটা, জাস্ট একটু আটকাচ্ছে স্যার, সেক্ষেত্রে ছেলে বা মেয়ে উভয় পক্ষের কথাই আপনি বললেন, তাই হ্যাঁ তো? উভয় পক্ষেরই হ্যাঁ। বেশি। এবার মেয়েরা যেহেতু ইনহেরেন্টলি মোর প্রোন তাদের হরমোনাল ফ্যাক্টর, জেনেটিক্স ফ্যাক্টরের জন্য, সেজন্য তাদের রিস্কটা আরো বেশি হয়ে যায়। মেয়েরা তো Okay. এমনিতেই তোমার অটোইমিউন ডিজিজের রিস্ক হুম বেশি, হুম। এই হিসাবে যদি ছেলে মেয়ে দুজনেই থাকে, মেয়ের রিস্ক বেশি হবে। বেশি থাকবে, হ্যাঁ। লেকিন ধরো একজন মা মানে অটোইমিউন ডিজিজ নিয়ে প্রেগনেন্ট হয়েছেন, সেক্ষেত্রে কি রিস্ক বেশি? না, সেক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক অসুখ ছাড়া, মানে ওই যেটা বললাম তার মধ্যে ওই এসএলই অসুখটাই আসে, যেটার বিভিন্ন ধরনের অ্যান্টিবডি বা জোগ্রেনের অ্যান্টিবডিটা, যেটা থ্রু কর্ড ব্লাড যেতে পারে, গিয়ে বাচ্চাকে ডাইরেক্টলি এফেক্ট করতে পারে। এবং ওই জোগ্রেনের ক্ষেত্রে যেটা হয়, হার্ট ব্লক করে দেয়। সেক্ষেত্রে এমনও তুমি হয়তো কখনো শুনে থাকবে যে বাচ্চার জন্মের পরেই তাকে পেসমেকার লাগাতে হলো। তো এইগুলো, এই ধরনের অসুখের জন্য এখানে অ্যান্টিবডি গিয়ে বাচ্চার হার্ট ব্লক করে দেওয়ার জন্য, বাচ্চার হার্টের ব্লক হওয়ার টেন্ডেন্সি থাকে ওই অ্যান্টিবডি দিয়ে, সেটা ডাইরেক্টলি প্রেগনেন্সির টাইমে অ্যান্টিবডিটা ট্রান্সফার হয়ে, বা যে মায়ের লুপাস আছে, স্পেশালি যদি অসুখ কন্ট্রোল না থাকে, অ্যান্টিবডি গুলো যদি খুব হিউজ পরিমাণে যায়, তাহলে নিওনেটাল লুপাস বলে একটি ঘটনা ঘটে।
যেটা জন্ম হওয়ার পরে পরে লুপাসের মতন কিছু সিমটম দেয়, যেটা আবার তোমার কিছুদিনের পরে আস্তে 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 নিজের থেকে যখন ওই অ্যান্টিবডি গুলো ক্লিয়ার হয়ে যায় তখন সেটা চলে যায়। আচ্ছা, সেটা নিজের থেকেই চলে যায়। চলে যাবে কিছু। আচ্ছা। স্যার, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মেন্টাল হেলথকে খুব বেশি এফেক্ট করে। এবং যে সেক্ষেত্রে যেন আমরা বিং দা ডায়াবেটিস এডুকেটার, যেটা আমরা কন্টিনিউয়াসলি পেশেন্টদেরকে বলি বা ডায়াবেটিস পার্সনদেরকে বলি যে মানে ডায়েট মডিফিকেশন, হেলদি চুজ অফ দ্য ডায়েট। তো এই ক্ষেত্রে মানে এই অটো ইমিউন ডিজিজের সাথে মেন্টাল হেলথ বা এই খাদ্যাভ্যাস নিয়ে যদি কিছু বলেন কিভাবে রিলেটেড বা সত্যি মেন্টাল কি? হেলথ তো সাংঘাতিক ভাবে এফেক্টেড, কারণ ডায়াবেটিস তোমরা ওই এডুকেটররা বলে বলে জিনিসগুলোকে সমাজকে সচেতন করতে পেরেছো, যেটা এই অসুখগুলোতে মেন সমস্যা হয় এরা ভীষণ লোনলি ফিল করে আর কি। মানে এটা কারোর কাছে ওরা এক্সপ্রেস করার জায়গা পায় না, কারণ ওই জিনিসটা বুঝতে পারে না অটোইমিউন অসুখটা কি, কেন কারো স্কিনের আসলে আমি এই ঘটনাটা অনেক জায়গায় অনেকবার বলেছি। একটি লুপাস মহিলা, তাকে গ্রাম থেকে বার করে দিয়েছিল, তার শুধুমাত্র স্কিন র্যাশ ছিল লেপ্রোসি ভেবে। তো আচ্ছা। তো সে একদম যেন গ্রাম ছাড়া করে দিয়েছিল, সে গ্রামের বাইরে একা একা থাকতো। তো এই যে অ্যাওয়ারনেস না থাকার জন্য, এবং এই ব্যাপারটা ওরা কাউকে শেয়ার করতে পারে না, কারণ সোসাইটির সেই মানে যেহেতু সোসাইটির জেনারেল নলেজটা এই অসুখগুলো সম্বন্ধে কম, সেক্ষেত্রে ভালো অ্যাডভাইস পাওয়ার থেকে কনফিউশন আরো বেশি হয় তারা, সেই জন্য তারা কোথাও বলতেও ভয় পায়। এবং আহ, এই ঘটনাটার থেকে তোমার ভুলভ্রান্তি, পরিবারের মধ্যে ভুলভ্রান্তি, ফ্যামিলি ভেঙে যাওয়া থেকে শুরু করে এরকম প্রচুর আমরা জানি যে অসুখ হওয়ার পর ডিভোর্স হয়ে গেছে শুধুমাত্র কারণ বর বুঝতে পারছেন যে ব্যাপারটা কি। মানে ডায়াবেটিস হলে ডেফিনেটলি তার ডিভোর্স, বিয়ে হতে সমস্যা হচ্ছে, যে অটোইমিউন অসুখ আছে, বাবা ওটা আবার কি কি জিনিস না জিনিস, আহ সেটা তোমার সেটার জন্য ফ্যামিলি আটকে যাচ্ছে। তো এই ধরনের জিনিসগুলো একটা ভীষণ সাংঘাতিক, এবং যাদের ধরো পেন আছে, ক্রনিক্যালি পেনে ভুগছে, সেগুলো ডেফিনেটলি একটা বিশালভাবে মেন্টাল হেলথে ইম্প্যাক্ট ফেলে। এবং সেই জন্য আমরা চেষ্টা করছি আস্তে আস্তে, মানে আগে তো অসুখটার সাথে লড়ে উঠতে পারছি, তারপরে এখন আমরা ওখানে চেষ্টা করছি ছোট ছোট সেশন করার, যে মেন্টাল হেলথ নিয়ে আলাদা করে সেশন করা যায় কিনা। এবং সেটা ভীষণ ভীষণ জরুরি আর কি, কারণ ওই ওই জায়গাটা স্টেবিলাইজ না থাকলে, কারণ স্ট্রেস একটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর অসুখগুলোকে প্রেসিপিটেট করা। এবারে এটার জন্য আরো আমি আমার যারা এইসব অটোইমিউন অসুখে ভুগছেন, আমরা বলি লিভিং উইথ অটোইমিউন ডিজিজ, তাদেরকে বলি তোমরা বলতে শুরু করো, বলতে শুরু করলেই দেখবে আরো 5টা মানুষকে, বন্ধুকে পেয়ে যাবে যে তোমার মতন এক্স্যাক্টলি অসুখে। প্রতিটা মানুষ ভয়ে আছে, ভাবছে যে আমি বোধহয় একমাত্র ভুগছি, কিন্তু তুমি প্রিভ্যালেন্স দেখো অন্তত প্রতি 100 জনের 7 থেকে 8 জন এই অসুখে ভুগছে, কিন্তু কেউ কোথাও বলছে না, কেউ কোথাও এই নিয়ে কথা বলছে না, কোনো আলোচনা করছে না। যতক্ষণ না সোসাইটি অ্যাওয়ার হবে ততক্ষণ এই এই হিন্ড্রেন্স থেকে এই এই মেন্টাল হেলথ ট্যাকেল করা ভীষণ ডিফিকাল্ট। প্রত্যেক সময় তোমার সে বাড়ির মানে সে প্রতিবেশী হতে পারে বা বাড়ির লোক, অন্য লোক হতে পারে, সে কোনো না কোনো ভাবে তোমাকে একটা ডিপ্রেসিং কিছু বলে যাবে, "ও বাবা এ তো সারবে না।" তাহলে কোন অসুখ সারে? সুগার সেরে গেছে আপনার, প্রেশার সেরে গেছে আপনার, থাইরয়েড সেরে গেছে, এ তো সারবে না। তুমি যদি কনস্ট্যান্টলি শুনতে থাকো তাহলে এমনি একটা ডিপ্রেশন ট্রিগার করবে। এবং আর কারণ নেই, এই ধরনের ওষুধ কেউ খাচ্ছে না, কি হবে, কতদিন থাকবো। এবার তুমি যদি নেট ঘাটো, সেখানে প্রত্যেক অসুখেরই তো শেষ পরিণতি মৃত্যু, তাহলে মরে যাব কদিন পরে। এই যে একটা ইমপেন্ডিং ডুমের মধ্যে চলতে থাকে, এটা একটা ভীষণ ডিফিকাল্ট লুপ। তো সেটা সবাই মিলেই একসাথে ব্রেক করতে হবে, কারণ পেশেন্টের একার পক্ষে ব্রেক করার সমস্যা অলওয়েজ প্রোন। ডায়েটের ব্যাপারটাও ভীষণ জরুরি, কারণ হেলদি ফুড হ্যাবিটস বলতে যেগুলো বুঝি আমরা, সেই জায়গাটা অটোইমিউন ডিজিজ গুলোকে কন্ট্রোল করতে ডেফিনেটলি হেল্প করে। স্মোকিং এমন একটা জিনিস যেটা ভীষণভাবে অটোইমিউন ডিজিজ ট্রিগার করে। আর আমরা বলি খুব বেশি প্রসেসড ফুড, যেগুলো আমরা সাধারণভাবে বাঙালিরা যেটা খাই সেটা কিন্তু ভীষণ ওয়েল ব্যালেন্সড ডায়েট, মানে সেই হিসাবে অটোইমিউন ডিজিজের ট্রিগার হওয়ার কথা নয়। যদি খুব ধরো কেউ ক্যান ফুড বা প্রসেস ফুড খাচ্ছে, আনছে জাস্ট গরম করে খেয়ে নিচ্ছে, এই ধরনের খাবার, বা খুব বেশি ফ্রাইড ফুড বা জাঙ্ক ফুড এগুলো খেলে, মানে যেসব খাবারে ধরো অক্সিডেন্ট মেটেরিয়াল প্রচুর পরিমাণে আছে, সেসব খাবার হাই ভলিউমে কনজিউম করলে ডিজিজগুলো ট্রিগার হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। তো
তো সেইগুলোকে সেটা স্যার, এটা বাকি ডিজিজের ক্ষেত্রেও যেমন আমরা বলে থাকি যে এই ধরনের খাবারগুলোকে অ্যাভয়েড করা, আমার মনে হয় এক্ষেত্রে একটা সুষম আহার, সুষম খাদ্যটাই করে, হ্যাঁ, এবং সেটা খাও, আমরা কিন্তু ঘরোয়া উপায়ে না যেভাবে। খেতে দিলে আবার তার একটা মনে হবে যে না, বোধহয় লাইফটা কিরকম হয়ে গেল। খেতে কোনো অসুবিধা নেই, কিন্তু পরিমিত পরিমাণে খেলে কোনো খাবারই বারণ নেই, আদার দেন মানে স্মোকিংটা যদি খাবারের মধ্যে ধরা হয়, আদার দেন স্মোকিং কোনো খাবারই বারণ নেই। কিন্তু এক্সেসিভ কনজিউম করলে ডেফিনেটলি সেটা একটা ট্রিগারিং ঠিক ফ্যাক্টর আছে, কাজ করবে। একদম। আহ স্যার, আমরা প্রায় শেষের দিকে পৌঁছে এসেছি, আমাদের আর তেমন কোনো কোশ্চেন চ্যাট বক্সে আমরা দেখতে পাচ্ছি না। আমি জাস্ট আপনাকে রিকোয়েস্ট করবো যে আমাদের সমস্ত দর্শক বন্ধুদের জন্য, মানে যারা ধরুন অলরেডি এটাকে নিয়ে মানে আপনি যেটা বললেন, আমি ভুগছেন কথা শব্দটা আমরা যেমন ডায়াবেটিসের উচ্চারণ একদমই করি না, লিভিং উইথ অটোইমিউন ডিজিজ, এক লিভিং উইথ ডায়াবেটিস, এদের জন্য, এছাড়া যাদের নেই, মানে ফর দ্য সোসাইটি, মানে ইন জেনারেল পার্সন, আপনার টেক হোম মেসেজটা যদি একটুখানি আপনি দেন। মানে যারা ভুগছেন তাদেরকে আবার বলবো, তারা আহ, আরো আরো নিজেরা নিজেদের সাথে কথা বলতে শুরু করুন, আরো বলতে শুরু করুন। তাহলেই দেখবেন এই হিন্ড্রেন্স গুলো কেটে যাবে, মন খারাপের জায়গাটা কেটে যাবে। যারা ভুগছেন, বেশিরভাগ মানুষ জেনে গেছেন যে না, ওষুধগুলো নিয়ম করে খেতে হবে। ওষুধগুলো নিয়ম করে খেলে মজা হচ্ছে, আস্তে আস্তে ওষুধের পরিমাণও কমে যায়। আর সোসাইটির কাছে একটা বিশাল বড় রিকোয়েস্ট যে এইগুলো সম্বন্ধে আরেকটু অ্যাওয়ার হতে হবে। আহ এই এইগুলো সম্বন্ধে আর একটু না জেনে দুম করে কমেন্ট করাটা ভীষণ, পেশেন্টদের মানে যারা আছেন লিভিং উইথ অটোইমিউন ডিজিজ, তাদের লাইফটা ভীষণ মিজারেবল হয়ে যায়। মানে ওই একটা একটা নেগেটিভ কমেন্টস কিন্তু তাকে অনেকটা করে পিছনে সরিয়ে দেয়। সে আবার একটা নর্মাল লাইফে ফিরতে চাইছিল সেই জায়গাটা থেকে। রোজ যদি কেউ বলে না তোর হবে না, তোর তো এই অসুখ নিয়ে সারা জীবন থাকবে, কোনোদিন সারবে না, তুমি দেখবে তোমার চ্যাট বক্সে অন্তত 4 থেকে 5 জন এই প্রশ্নটা করে থাকবে, এটা কি কোনোদিন সেরে যাবে? কিন্তু একদম স্যার, আপনি দ্যাটস ট্রু, আমরা অনেক সেটা একই প্রশ্ন বারবার করে করছি যে তো এটা কি সেরে যাবে। কিন্তু তুমি আজকে দিনে একটা ডায়াবেটিস অ্যাওয়ারনেস করলে কিন্তু এই কোশ্চেনটা এতবার আসবে না, জিজ্ঞেস করবে না যে এটা অসুখটা সেরে যাবে কিনা। কারণ এই জায়গাটা মানুষ বুঝে গেছে, সোসাইটি এই জায়গাটা অ্যাওয়ার হয়ে গেছে যে এগুলো নিয়ে ভালো থাকা যায়, এগুলো নিয়ে একদম নর্মাল লাইফ লিড করা যায়, এগুলো নিয়ে নর্মাল জিনিস কাজকর্ম করা যায়। তো সেই সোসাইটাল অ্যাওয়ারনেসটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে, যাতে সেইটা সোসাইটি আবার অ্যাডিশনাল একটা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ না করে, তার ওষুধ খাওয়ার অন্তরায় না হয়, তার অসুখের ট্রিগারিং ফ্যাক্টর, মেন্টাল স্ট্রেস দিয়ে ট্রিগারিং ফ্যাক্টর না হয়। তো আমার মনে হয় সবাই একসাথে এগিয়ে এলে আজ থেকে কয়েক বছর পরে জিনিসটা আরো সুন্দর জায়গায় আমরা পৌঁছে যাব। সুন্দর জায়গা, একদম। আমার মনে হয় যে সমাজে যদি আমরা একে অপরের পাশে দাঁড়াই, যদি পাশে না দাঁড়াতে পারি, অন্তত আমি যিনি লিভিং উইথ অটোইমিউন ডিজিজ রয়েছেন তার সমস্যার কারণ বা তার মেন্টাল হেলথকে ট্রিগার করার কারণ যেন না হয়ে দাঁড়ায়, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। স্যার, আমার কাছে একটা লাস্ট প্রশ্ন ছিল, বলো। যেহেতু আমরা ডায়াবেটিস নিয়েই আমরা বেশিরভাগ কাজ করি, সেক্ষেত্রে আপনার এত দীর্ঘদিনের প্র্যাকটিসে টাইপ 1 ডায়াবেটিসের সাথে, আপনি জানেন যেহেতু টাইপ 1টাও একটা অটো ইমিউন, তো তার সাথে আপনি যে আজকে বললেন যোগব্রেন বলুন বা লিম্পাস বলুন, এইগুলো কতখানি পেয়েছেন বা এরকম হচ্ছে কিনা? টাইপ 1 ডায়াবেটিসে হ্যাঁ আছে, মানে প্রিভ্যালেন্স ওয়াইজ খুব হাই এরকমটা বলবো না। ওই যে বললাম, এক একটা অটোইমিউন ডিজিজে বেশিরভাগ ক্ষেত্রে কোনো কোনো একটা অর্গান প্রিভ্যালেন্স মানে প্রিডমিনেন্স থাকে, ওখানে ওই প্যানক্রিয়াসটা প্রিডমিনেন্টলি, ওইখান থেকে যে সিগন্যাল গুলো আসছে সেগুলো অ্যাবনর্মাল আসছে বলে। তো এইরকম অসুখের সংখ্যা খুব কম যেখানে তোমার একসাথে আহ সবকটা অর্গানের অটোইমিউনিটি একসাথে ট্রিগার হয়েছে। লুপাস সেরকম একটা অটোইমিউন অসুখ, যেটা বডির যে কোনো জায়গায় অটোইমিউনিটি ট্রিগার, মানে কিডনি, তার কিডনির সমস্যা হচ্ছে, স্কিন হচ্ছে, লাংস হচ্ছে, হার্ট হচ্ছে, এইরকম অটোইমিউন অসুখের সংখ্যা রিলেটিভলি কম। তো ওখানে অর্গান স্পেসিফিক হচ্ছে, মানে প্যানক্রিয়াস স্পেসিফিক অটোইমিউনিটি হচ্ছে বলে তাদের। কিন্তু এরকম মানুষ আছেন যাদের টাইপ 1 ডায়াবেটিস, তার সাথে রুমেটয়েড ভীষণ ভীষণ ভাবে আছে। এবং সেখানে আমাদের আর চ্যালেঞ্জ যেটা হয়ে যায় সেটা হচ্ছে ইনফেকশন নিয়ে। কারণ এই যে অটোইমিউন ডিজিজের ডায়াবেটিস, ধরো টাইপ 1 ডায়াবেটিস তো আরো হুম। ইনফেকশন প্রোন, এবং তার সাথে অটোইমিউন ডিজিজের যে ওষুধগুলো সেগুলো কোনো কোনো ক্ষেত্রে ইমিউন মডুলেশন করে, কারো কারো একটু সামান্য হলেও ইমিউন সাপ্রেশন করে। সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার একটা রিস্ক বাড়তে থাকে। সেক্ষেত্রে দুটো অসুখই ভীষণ কন্ট্রোল থাকা জরুরি। কারণ এদিকের যদি পেন ডমিনেন্ট হয়, ধরো রিউমাটয়েড, আমি ফ্রন্ট এখনই তোমার একজন রিউমাটয়েড, একজন অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস পেশেন্টের কথা মনে করতে পারছি।
তো তাদের পেনটা কন্ট্রোল না থাকলে সে পেনের জন্য পেন কিলার খেয়ে নিচ্ছে, সেখানে তোমার কিডনিটা অলরেডি ডায়াবেটিসের জন্য কিডনি এফেক্ট হওয়ার একটা রিস্ক থাকছে, তার সাথে পেন কিলার খেয়ে নিলে তার কিডনির আরো এফেক্ট হওয়ার রিস্ক থাকছে। তো দুটো জিনিসই ভীষণভাবে কন্ট্রোল থাকাটা জরুরি। আর ওভারঅল টাইপ টু ডায়াবেটিসের প্রিভ্যালেন্স এত বেশি, সেখানে তোমার প্রচুর মানুষ আছে যাদের টাইপ টু ডায়াবেটিসের সাথে রুমেটয়েড বা অন্যান্য অটোইমিউন অসুখ আছে। তো সেটা খুবই প্রিভ্যালেন্ট আর কি। Okay. তো সেক্ষেত্রে স্যার আমরা রিকোয়েস্ট করব, আশা করছি দর্শক বন্ধুদেরকে কাছেও সেই রিকোয়েস্টটা থাকলো, যদি আপনারা আজকে যারা যারা প্রোগ্রাম শুনলেন বা যারা শুনবেন, যেহেতু এটা লাইভ প্রোগ্রাম, আমাদের রেকর্ডেড সেশন থাকছে, আপনারা পরেও শুনতে পারবেন। যদি আপনাদের মনে হয় যে ডায়াবেটিসের সাথে আমাদের আজকে যে অটোইমিউন ডিজিজ নিয়ে কথাগুলো স্যার বললেন, এগুলো নিয়ে যদি আপনারা আরো জানতে চান, আমরা অবশ্যই স্যারকে রিকোয়েস্ট করব। আমি আশা করবো স্যার আমাদের না বলবেন না। উনি ওনার সময় মতন একটা টাইম দেবেন যাতে আমরা এটাকে নিয়ে আলোচনা করতে পারি। স্যার আমরা জেনারেলি আমরা আধ ঘন্টার প্রোগ্রাম করি, আজকে আমরা অলরেডি 1 ঘন্টার উপর আমরা পার করেছি, কিন্তু আমরা জানি না আমরা কখন পার করছি। কারণ এটা এমন একটি টপিক আর এত কিছু জানার ছিল, এবং সত্যি কথা একদিনে সমস্ত কিছু জানা সম্ভব নয়। আমি আমি আপনাকে আপনার কাছে রিকোয়েস্ট রাখবো যে অদূর ভবিষ্যতেও আপনি আমাদেরও যদি একটু পাশে দাঁড়ান, তাহলে আমরা সবাই মিলে আরো বেশি সোসাইটিকে আমরা সচেতন করতে পারবো, এবং আলটিমেটলি যেটা মানুষের ভালো হওয়া। আর সবশেষে শিক্ষা, এডুকেশন, এম্পাওয়ার করুন। এবং যারা মানে লিভিং উইথ অটো ইমিউন ডিজিজ নিয়ে যারা রয়েছেন, আপনারা নিজেদেরকে অনেক বেশি এম্পাওয়ার করুন। এবং আর যারা 5 জন অটো ইমিউন রয়েছেন, তারা আপনারা একে অপরের সমস্যা শুনুন। একে অপরের সমস্যা শুনলেই মনে হয় আমার ব্যক্তিগত মত, যারা আমরা যেভাবে আমরা ডায়াবেটিস কাউন্সিলিং করি, অনেকখানি মেন্টাল হেলথটাকে রিলিফ করতে পারে। একদম। কারণ আপনার সমস্যা আরেকজন মানুষ তখনই ভালো করে শুনবে যে এই সমস্যার মাধ্যম দিয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় বিং দ্য ফিজিশিয়ান বা যারা কাউন্সিলর, তার থেকে আরো বেশি ভালো কাউন্সিলরের রোল প্লে করতে পারেন। অশেষ ধন্যবাদ সমস্ত দর্শক বন্ধুদের আমাদের সাথে থাকার জন্য। স্যার আপনাকে তো কিছু বলার নেই, মানে উই আর সো মাচ থ্যাঙ্কফুল টু ইউ দ্যাট আপনি এত একটা প্রেসিয়াস টাইম আমাদের জন্য বের করেছেন, এত ব্যস্ততা, এত মানে ক্লিনিশিয়ান, এত ব্যস্ত পেশেন্টের মাধ্যম থেকে। আর আমি আশা করবো অদূর ভবিষ্যতে আমাদের পাশে থাকার জন্য। অশেষ ধন্যবাদ আপনাকে এন্টায়ার ডায়াবেটিস অ্যাওয়ারনেস তরফ থেকে। নমস্কার স্যার, ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।